আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। রমজান মাসের আজকে আমাদের প্রথম ক্লাস। আর আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ওয়ান পেজ এসইওতে প্র্যাকটিক্যাল একটি ক্লাস। যে ওয়ান পেজ এসইও কীভাবে করা হয় একেবারে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল একটি ক্লাস। তো সবাই তো আলহামদুলিল্লাহ রোজা রাখছেন, আশা করি সকলে কেমন আছেন। আমার ভয়েস এবং স্ক্রিন কি ক্লিয়ার, না কোনো সমস্যা আছে বা থাকলে বলতে পারেন। ক্লাস শুরুর আগে আমরা সবকিছু ক্লিয়ার করে নিই। তো সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে এখন সবাই অ্যাক্টিভের মধ্যে আছে। তো আজকে আমি যে ক্লাসটি করাবো এটি মোস্ট ইম্পর্টেন্ট এসইওর মধ্যে একটা ক্লাস। যে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি মূল ওয়ান পেজ এসইওটা জানতে পারেন তখন কিন্তু আপনারা যে কোনো জায়গায় এসইও করতে পারবেন, যদি আপনাদের ওয়ান পেজ এসইওটা জানা থাকে। তো আজকে যে ক্লাসটা করাবো ইনশাল্লাহ সেই ক্লাসটার পরে হচ্ছে গিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইট, যে কোনো ওয়েব পেজ আপনারা এসইও করতে পারবেন। লাইক সেটা ওয়ার্ডপ্রেস হোক, আপনার উইক্স হোক, লারাভেল, তারপরে হচ্ছে গিয়ে আপনার শপিফাই হোক, তারপর অন্য যে কোনো ওয়েবসাইট হোক ইনশাল্লাহ আপনারা সেটা করতে পারবেন। স্কোয়ার স্পেস, ব্লগ স্পট, যে কোনো ওয়েবসাইট আপনি ইনশাল্লাহ করতে পারবেন যদি আপনাদের এই এসইওটা যদি আপনারা কমপ্লিটভাবে শিখতে পারেন এবং এই রুলসটা যদি মেনে আপনারা এসইও ক্লাসটা সম্পূর্ণ শেষ করতে পারেন এবং এইভাবে যদি আপনারা করতে পারেন। তো ইনশাল্লাহ এই ক্লাসটা করার জন্য আপনারা সকলে প্রস্তুত তো, এবং শেষ পর্যন্ত থাকবেন কিনা? ইয়েস। তো ঠিক আছে, আজকে আমাদের যে ক্লাসটা ইনশাল্লাহ সেটা আমরা এখনই শুরু করবো। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে গিয়া 6 নম্বর ক্লাস, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ান পেজ এসইও পার্ট 2। এসইও ওয়ান পেজ এসইও পার্ট 2 এর আগে হচ্ছে গিয়ে আমরা আমাদের ওয়ান পেজ এসইওটা কি সেটা জেনেছি, একটা আমাদের টিউটোরিয়াল ক্লাস হয়েছিল। তো আজকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল এবং অ্যাডভান্স ক্লাসটা দেখব। এবং অ্যাডভান্স ক্লাসটা হচ্ছে এই যে এতটুকু। ইনশাল্লাহ এটা যদি পুরো যদি আমরা মেনটেন করে যদি শেষ করতে পারি তাহলে অবশ্যই আমরা যে কোনো ওয়েব পেজের যে কন্টেন্ট আছে সেটা আমরা ইনশাল্লাহ ওয়ান পেজ এসইও কমপ্লিটভাবে করতে পারবো। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনাকে 100% ইউনিক একটা কন্টেন্ট অথবা আর্টিকেল অথবা প্যারাগ্রাফ, আপনারা যেটাই বলেন, এটাকে আপনার কন্টেন্টও বলতে পারেন, আর্টিকেলও বলতে পারেন, প্যারাগ্রাফও বলতে পারেন। একটা ওয়েবসাইটের ভিতরে যা কিছু থাকে সেটাকে অপটিমাইজ করাই কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের ওয়ান পেজ এসইও। তো ওইটা এবার কন্টেন্ট হতে পারে, আর্টিকেল হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, যেটাই হোক অবশ্যই সেটা আপনাকে 100% 100% আপনাকে ইউনিক হতে হবে। এবং একটা আদর্শ আর্টিকেল এবং কন্টেন্ট প্যারাগ্রাফ যেটাই বলেন এসইওর ক্ষেত্রে সেটা আপনাকে অবশ্যই 1000 ওয়ার্ডসের মধ্যে হতে হবে। একটা আদর্শ আর্টিকেল হচ্ছে গিয়ে 1000 শব্দের। এটা আপনারা বুঝতে পারছেন যে একটা আদর্শ আর্টিকেল কেন 1000 শব্দের? অবশ্যই আপনার যে আর্টিকেলটা নেবেন ওয়ান পেজ এসইও করার জন্য, যে ওয়েব পেজের মধ্যে থাকবে, সেটাকে আদর্শ যদি একটা আর্টিকেল বানাতে যায় তাহলে হচ্ছে আমাদের 1000 শব্দের একটা আর্টিকেল হতে হবে। এটা ক্লিয়ার? আবিদ ইয়েস, সাদাত ভাই ইয়েস, জাফর খুরশিদ গেমিং রেজা ক্লিয়ার। সবাই বুঝতে পারছেন? অবশ্যই আপনাকে 1000 একটা ওয়ার্ড নিতে হবে। প্রচন্ড ঠান্ডা লাগছে এর মধ্যে ক্লাস। এরপর হচ্ছে ইফ ইউ ইউজ প্লাজারিজম কন্টেন্ট ইউর ওয়েবসাইট গোজ টু গুগল প্ল্যান্টি। যদি আপনি এই 1000 যে শব্দটা আমরা নিব এটা যদি 100% ইউনিক না হয়, আমরা যদি কোনো জায়গা থেকে যদি আপনার আর্টিকেলটা কপি করে নিয়ে আসি, বা আমি অর্ধেক লিখলাম অর্ধেক কপি করলাম, বা কোনো লেখা আমি দেখে গেছে মাঝখানে কপি করলাম বাকি সব ঠিক আছে, যদি এরকম যদি গুগল দেখে যে আপনি কোনো আর্টিকেল কন্টেন্ট আপনি সেটাকে কপি করছেন, তাহলে আপনার যেই ওয়েবসাইট থাকবে, ওয়েব পেজটা থাকবে, সেটা হচ্ছে গুগলের প্ল্যানটিতে চলে যাবে। আর গুগল প্ল্যানটি এমন একটা বিষয়, এমন একটা বক্স থাকে ওদের, ওই গুগল প্ল্যানটি বক্সের মধ্যে যদি আপনার ওয়েবসাইটটা পড়ে যায় তাহলে আগেই বলেছিলাম সেটা কিন্তু কোনো দিন আপনার গুগলে প্রথমে নিয়ে আসার জন্য সম্ভব হবে না। এটা আমি অনেক আগেই বলেছিলাম।
আপনারা বুঝতে পারছেন তো যে প্লাজারিজম হলে আপনাদের কি সমস্যাটা হবে? আপনার হচ্ছে প্লান্টের মধ্যে পড়ে যাবে, আর প্লান্টের মধ্যে যদি পড়ে যায় সেটা কিন্তু আপনারা কখনো গুগলে প্রথমে নিয়ে আসতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে 100% প্লাজারিজম চেক করে আপনার কন্টেন্টটা দিতে হবে। অনেক সময় দেখা যায় আমরা লিখেছি, নিজেরাই লিখি, কিন্তু ওটার মধ্যে প্লাজারিজম চলে আসে, কারণ আমার আগেও তো অনেকে লেখছে, এখন অনেকের লেখার সাথে তো আমার লেখা মিলও হতে পারে। তো অবশ্যই আপনার চেষ্টা করবেন হচ্ছে কি প্লাজারিজমটা চেক করার জন্য। যদি আপনি চেক করতে পারেন তাহলে হচ্ছে আপনি ক্লিয়ার থাকতে পারবেন যে না আমারটার মধ্যে প্লাজারিজম নেই, তখন হচ্ছে আপনি সুন্দর করে আর্টিকেলটা সাবমিট করতে পারবেন এবং সেটা র্যাঙ্কিংয়ে খুব দ্রুত কাজ করবে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজে নিজে একটা কন্টেন্ট লেখার জন্য। আর আপনারা যেহেতু বাইরের কাজ করবেন, বাইরের ওয়েবসাইটে কাজ করবেন, তখন দেখবেন যে তার ওয়েবসাইটের মধ্যে কিন্তু কন্টেন্ট লেখা থাকে। আর ওই ক্ষেত্রে হচ্ছে আপনি তাকে যখন আমরা অডিট করব তখন কিন্তু ডুপ্লিকেট কিন্তু থাকে, ডুপ্লিকেট কিন্তু চেক করা যায়। যদি ওয়েবসাইটের কন্টেন্টটা যদি মানে ডুপ্লিকেট হয়, প্লাজারিজম হয়, অন্য জায়গায় কপি করা হয়, তাহলে কিন্তু সেটা ডুপ্লিকেট কন্টেন্ট হিসাবে লেখা হবে। তখন হচ্ছে আপনি বাইরেকে বলতে পারেন যে তোমার এই লেখাগুলো হচ্ছে সম্পূর্ণ ডুপ্লিকেট, অথবা তুমি যেই লেখাগুলো জায়গায় জায়গায় কপি করছো সেটা হচ্ছে প্লাজারিজম। আচ্ছা, অর্থাৎ তুমি এগুলো চেঞ্জ করো অথবা নতুন করে তুমি লিখতে পারো। ক্লিয়ার? যদি আপনি লেখেন সেক্ষেত্রে হচ্ছে কিভাবে কাজ করতে হবে এবং ডুপ্লিকেট কিভাবে থাকবে, আর ডুপ্লিকেট চেক কিভাবে করবেন, হাউ টু চেক আর ডুপ্লিকেট কন্টেন্ট, সেটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইট অডিট করব তখন আমরা দেখব যে আমাদের কন্টেন্ট ডুপ্লিকেট আছে কিনা ওই ওয়েবসাইটের মধ্যে। এখন না, যেটা আমরা পরের ক্লাসগুলোতে শিখবো। এবার ক্লিয়ার সাদাত ভাই? ওকে। আচ্ছা, বাকিরা বুঝছেন কিনা যে আমরা কন্টেন্ট যদি আমাদের ডুপ্লিকেট হয় এবং প্লাজারিজম কেন চেক করতে হবে, এই যে কথাটা আমি বললাম, এই বিষয়টার উপরে ক্লিয়ার কিনা আপনাদের যে কজন এখানে আছেন? জাফর খুরশিদ ভাই, এগেইন হৃদয়। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। ফাতেমা, বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করি। এই যে এখানে 1000 ওয়ার্ডস আমরা যে ওয়ার্ডটা নেব, 1000 শব্দের যে একটা আর্টিকেল বা প্যারাগ্রাফ আমরা নেব, সেটা অবশ্যই হচ্ছে প্লাজারিজম ফ্রি। প্লাজারিজম অর্থ হচ্ছে কি আপনার ডুপ্লিকেট কন্টেন্ট বোঝায়, আপনার যদি কোনো কপি পেস্ট থাকে, চুরি করা যদি কিছু থাকে, সেটাকে হচ্ছে আপনার প্লাজারিজম বোঝায়। এখন আপনি যদি কোনো একটা ওয়েবসাইট থেকে যদি কপি করে, যদি লাইক বাংলা আছে, আপনি ওইটাকে কপি করে ইংলিশ করতেছেন, ওই ক্ষেত্রে হচ্ছে প্লাজারিজমটা কম থাকতে পারে। এবং যদি আপনাকে অন্য বিষয়ে চলে যাচ্ছি, আচ্ছা এটাও শেষ করি আমি। লাইক যদি আপনি কোনো একটা বাংলা কন্টেন্ট যদি আপনি ইংলিশ করেন এবং সে যদি বুঝতে পারে যে আপনি তার বাংলা কন্টেন্টটাকে ইংলিশ করতেছেন, সে যদি এই জিনিসটা দেখে পরবর্তীতে, তাহলে কিন্তু সে আপনাকে কপিরাইট ক্লাইম কিন্তু করতে পারবে গুগলের কাছে। তো এটা পরে বলবো। আচ্ছা, এটা শেষ করি। সেটা হচ্ছে যে আপনার যদি কোনো জায়গা থেকে যদি আপনি কপি করে যদি লেখেন বা আপনার ওয়েবসাইটের মধ্যে যদি ডুপ্লিকেট থাকে, আপনার যদি বাইরে কাজ করতে যান, সেখানে যদি আপনার ডুপ্লিকেট কন্টেন্ট যদি থাকে, সেটা যখন আপনি অডিট করবেন তখন আপনি বুঝতে পারবেন। আর নিজে নিজে যখন লিখতে যাবেন তখন যদি সেটাতে যদি প্লাজারিজম থাকে, অবশ্যই সেই প্লাজারিজমটা আপনার ক্লিয়ার করতে হবে। আর ক্লিয়ার করবেন কিভাবে সেটা আমি দেখাবো। আর অবশ্যই আপনি যখন লিখবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি লেখা শেষে এটাকে চেক করবেন যে আপনার কন্টেন্টের মধ্যে প্লাজারিজম আছে কি না। কারণ আপনি যদি লিখতে যান, অনেকের লেখার সাথে আপনার লেখাটা মিলতেই পারে, এটা স্বাভাবিক, মিলে যাবে, এটা স্বাভাবিক। তো ওই ক্ষেত্রে যদি মিলে যায়, আপনি একটা ওয়ার্ড শুধুমাত্র চেঞ্জ করে দেবেন, দেখবেন পুরোটা চেঞ্জ হয়ে গেছে। অথবা যদি আপনি কোনো জায়গাতে যদি কোনোভাবেই যদি কপি হয়ে যায়, সেক্ষেত্রেও আপনাকে এই চেকটা আপনাকে করে নিতে হবে। আর প্লাজারিজম কিভাবে ফ্রি করতে হয়, চেক করতে হয়, সেটা ইনশাল্লাহ আমরা দেখবো। তো এইবার বলছেন কিনা হৃদয়? আর হৃদয় এবার বলছেন আপনাকে 100% ইউনিক হতে হবে। আর ইউনিকটা আপনাকে চেক করতে হবে, যে জায়গায় সমস্যা থাকবে প্লাজারিজম দেখা যাবে, সেই জায়গায় আপনার সেই লেখাটাকে পরিবর্তন করতে হবে। তবে শব্দের ভাব অর্থটা বুঝিয়ে রাখতে হবে। আর হেডিং এ কপিরাইট হয় ভাইয়া? না, হেডিং এ কপিরাইট যদি না, হেডিং এ কপিরাইট হলো আপনার তত একটা সমস্যা নাই। কারণ দেখা গেছে যে আমরা যে টাইটেলটা দেবো, আমরা যে কিওয়ার্ডটা দেবো, সেই কিওয়ার্ডটা তো অনেকে র্যাঙ্ক করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার হেডিং এ কপিরাইট এটা তত কোনো সমস্যা না। তবে আপনাকে দেখাবে, আপনি যখন চেক করতে যাবেন তখন ওই ক্ষেত্রে আপনাকে দেখাতে পারে। তো ওইটা আপনার কোনো সমস্যা না। ক্লিয়ার? দিদি ভাই ক্লিয়ার?
ওকে, দেবে ক্লিয়ার না? সাকলাইন ভাই ক্লিয়ার, আর সবার ক্লিয়ার। আচ্ছা নেক্সট কি আসে এবার হচ্ছে প্লাজারিজম ফ্রি কিভাবে আপনি চেক করবেন। এই যে এখানে হচ্ছে কি আমি একটা লিংক করে রাখছি, এটা দেখেন ডুপ্লিকেট চেকার নামে একটা ওয়েবসাইট আছে। এই যে দেখেন ডুপ্লিকেট চেকার, এখানে এসে হচ্ছে প্লাজারিজম চেক করতে হয়। তো এটার মধ্যে কিভাবে চেক করতে হয় সেটা আমরা পরে দেখব, এখন পরে আসি। এরপর হচ্ছে কি আর্টিকেল রিরাইটার। আপনি যদি কোনো আর্টিকেল যদি প্লাজারিজম পান, যদি দেখা যায় এই আর্টিকেলের মধ্যে এই যে এতটুকু জায়গার মধ্যে প্লাজারিজম আছে, তো এটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন, তো সেই ক্ষেত্রে আপনি আর্টিকেল রিরাইটার হিসেবে ইউজ করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি নিজেরা লেখেন, কারণ আপনি যখন রিরাইটারগুলো ইউজ করেন, বেশিরভাগ অনেকেই করে এই কাজটা, দেখা যায় তারা কন্টেন্ট লিখতে না পেরে বা নিজের ভাব বুঝাতে না পেরে তখন তারা রিরাইটার ইউজ করে। আর রিরাইটার ইউজ করার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে শব্দের যে একটা মাধুর্যতা থাকে সেটা বজায় থাকে না, গ্রামারটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে সেটা অনেক হার্ড হয়ে যায়, আপনার হচ্ছে রিডেবিলিটি ঠিক থাকে না। আর তখন হচ্ছে গুগল সেটাকে র্যাঙ্ক করতে একটু সমস্যা করে, কারণ কাস্টমার অর্থাৎ আপনার যে ভিজিটর আছে তারা যদি এই বিষয়টা যদি নাই বুঝতে পারে, বাংলা অনেক শব্দ থাকে যেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, তখন কিন্তু সেটা নিয়ে আমরা নানা সমস্যার মধ্যে থাকে। দেখা গেছে যদি এরকম থাকে, ওই ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে সরাসরি চলে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার অবশ্যই, এক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে গিয়ে নিজে নিজে লিখবেন, কোনো রিরাইটার টুল ইউজ আপনার করার প্রয়োজন নেই। বুঝতে পারছেন সবাই? রিরাইটার আপনাকে ইউজ করতে হবে না। আমার কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না, সরি ভাই, অত্যন্ত দুঃখিত, আমি এই বিষয়টা দেখিনি। আমি তো অনেক আগেই ক্লাস শুরুতেই বলেছি যে আমার কোনো সমস্যা থাকলে আপনারা বলেন, আহ, তখন তো আপনারা বলেননি, যার কারণে এটা মিস করে গেছি, কারণ আপনি অনেক লেট করতেছিলেন। এবার তো ঠিক আছে, এবার ক্লিয়ার? জি, ক্লিয়ার হলে এই যে আমি যে বললাম রিরাইটারটা কেন ইউজ করবেন না, সেটা তো এতক্ষণ আপনারা তো শুনতে পেয়েছিলেন এই বিষয়টা, যে রিরাইটার কেন আপনারা ইউজ করবেন না। অনেকেই করে কিন্তু আপনারা করবেন না। অনেক এসইও এক্সপার্ট আপনাকে সাজেস্ট করবে যে ভাই আপনি রিরাইটার ইউজ করেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে, আপনারা কখনোই এই রিরাইটার ইউজ করবেন না। তাহলে হচ্ছে আপনার কন্টেন্টের যে মাধুর্যতা থাকে সেটা নষ্ট হয়ে যাবে এবং গ্রামার উল্টায় যাবে, আর গ্রামার উল্টায় গেলে তখন সেখানে শব্দের যে বাবর্থ থাকে সেটা পরিবর্তন হয়ে যায়। আহ, করে কি প্লাজারিজম আনতে হবে? লেখাটা আমি বুঝতে পারতেছি না। করে কি প্লাজারিজম 0% কন্টেন্ট হবে? আপনি যদি নিজে লেখেন, তাহলে অবশ্যই সেটা প্লাজারিজম ফ্রি হবে, 0% হবে। কিন্তু মাঝে মাঝে হয়ে যেতে পারে, সেটা হচ্ছে আপনার 100% নাও হতে পারে, দেখবেন 2% আছে, 5% আছে। তবে যেই লেখাটার মধ্যে থাকবে সেটা চিহ্ন করে হচ্ছে কি আপনি জাস্ট ওই লেখাটা পরিবর্তন করে দিবেন, তখনই হচ্ছে কি আপনার প্লাজারিজমটা 0%-এর মধ্যে চলে আসবে, 100% ইউনিক লেখা উঠবে। সেটা আমরা পরে দেখব। আচ্ছা এরপরে আসি, এরপরে হচ্ছে আমাদের যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে। আমাদের যে মূল হেডিংটা থাকবে সেটাকে অবশ্যই আমাদের নির্দিষ্ট কিওয়ার্ড দ্বারা সেটাকে অপটিমাইজ করতে হবে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ স্টার্টিং এর পর, প্যারাগ্রাফ স্টার্টিং আফটার 5 থেকে হচ্ছে কি আপনার 6 ওয়ার্ড সেট আপ কিওয়ার্ডস, অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা শুরু হবে সেই প্যারাগ্রাফটা শুরুর 5 থেকে 6টা ওয়ার্ডের পরেই হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ডটা সেট করতে হবে। এর দ্বারা হচ্ছে গুগলকে বোঝানো হয় যে দেখো আমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা হচ্ছে আমার এই কিওয়ার্ড এই শব্দ দ্বারা, দেন আমি যখন প্যারাগ্রাফটা লিখলাম 5 থেকে 6টা শব্দের পরে আমি সেমভাবে সেই কিওয়ার্ডটা আমি সেট করলাম। এর দ্বারা হচ্ছে আমি গুগলকে বুঝাচ্ছি যে আমার এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফের মূল যে শব্দটা, যে মূল যে কিওয়ার্ডটা, অর্থাৎ আমি যেই শব্দ দ্বারা তোমার অ্যালগরিদমের মধ্যে আমি অপটিমাইজ করতে চাই, নির্দিষ্ট এই কিওয়ার্ডটা দ্বারা যদি কেউ সার্চ করে তোমার অ্যালগরিদমের মধ্যে কি দ্বারা সেট করবে সেই বিষয়টা হচ্ছে আমার এই কিওয়ার্ডটা। সেজন্য হচ্ছে আপনার 5 থেকে 6টা ওয়ার্ডের পরেই আপনাকে নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে অবশ্যই আপনাকে সেটা সেট আপ করে নিতে হবে 5 থেকে 6টা ওয়ার্ডের পর। এই বিষয়টা বুঝছেন? এই যে আমি বললাম যে গুগলকে কিভাবে বোঝানো হয় যে আমার এটা নির্দিষ্ট কিওয়ার্ড,
5 থেকে 6টা ওয়ার্ডের পরেই আপনার সেই কিওয়ার্ডটা সেট করতে হবে। জাফর ভাই ইয়েস, আপনি বুঝছেন। রিয়াদ ভাই, সাদাত ভাই, আপনাকে রিপিট করতে হবে না আপনি বুঝছেন? এক্সাম্পল দিলে ভালো হয় একটা। আমি প্র্যাকটিক্যাল দেখাবো আপনাকে, তো আমি বলছি যে ক্লাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আমি হচ্ছে জাস্ট আমার যে ইয়াগুলো আছে, কন্টেন্টগুলো আছে, এগুলো আমি শেষ শেষ করতেছি। আমার কানেকশন একটু সমস্যা হয়েছিল, রিপিট প্লিজ। আচ্ছা, আমি যতটুকু বলছি সেতটুকু কি আপনারা বুঝছেন কিনা? নেটওয়ার্ক একটু প্রবলেম দেখা দিছিল। আমি অবশ্যই এক্সাম্পলটা দিব, আমি আপনাদেরকে এটা একেবারে সুন্দর করে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব। না, এটা কোনো কঠিন হবে না, এটা কোনোভাবে কঠিন হবে না, আপনাদেরকে একেবারে সুন্দর করে আমি দেখিয়ে দেব। ফর কিওয়ার্ড অবশ্যই আমি দেখাবো। আচ্ছা, আমি যতটুকু বলছি সেতটুকু ক্লিয়ার হলে আপনারা আমাকে বলেন, বাকিটা আমি নেক্সটে আস্তে আস্তে শেষ করবো, একেবারে আপনাদের যত প্রশ্ন আছে শেষ করবো। যে আমি যে আপনাদেরকে বললাম যে এখানে কেন প্যারাগ্রাফ স্ট্রিংয়ে 5 থেকে 6টা ওয়ার্ডের পর কেন কিওয়ার্ডটা সেট আপ করবেন, এই বিষয়টা ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হলে আমাকে বলেন, বাকি আমি নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলো শেষ করে হচ্ছে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি নিয়ে যাব। জাফর ভাই ক্লিয়ার, আবিদ ক্লিয়ার, আলামিন ভাই, আরাফাত ভাই, ফাতেমা আক্তার, হৃদয়, তারপর হচ্ছে জুয়েল রানা, এরপর হচ্ছে সাকলাইন মুস্তাক, মারুফ হাওলাদার, আর সাইফুল্লাহ বিন জামাল ভাই, আপনার কি ক্লিয়ার হয়েছে? ফাতেমা ক্লিয়ার, নাজমুল ইসলাম, আর সালাউদ্দিন ভাই, ইয়াসিন। আচ্ছা, আরাফাত হোসেন আরেকবার। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার আপনাকে রিপিট করতেছি। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তারপর হচ্ছে আপনি ইউটিউবে যখন আপলোড করা হবে তখন আপনি এটা দেখে নেবেন সুন্দর করে। আচ্ছা, টাইটেল অফ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফস স্টারিং আফটার 5-6 ওয়ার্ডস সেট আপ কিওয়ার্ডস। 5 থেকে 6টা ওয়ার্ডের পরেই হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ডটা সেট করতে হবে। আপনি যখন টাইটেলটা অপটিমাইজ করবেন তখন হচ্ছে প্যারাগ্রাফটা যখন শুরু করবেন তার 5 থেকে 6টা পর 1, 2, 3 আর 4, 5, 6 এরকম 5 থেকে 6টা ওয়ার্ডের পরেই হচ্ছে গিয়ে আপনার যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা আপনি এখানে সেট করে দিবেন। এটা দ্বারা হচ্ছে গুগলকে বোঝানো হয়, দেখো আমি যে কিওয়ার্ডটা দিয়েছি সেই কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে মূল হেডিং, আমি যে কিওয়ার্ডটা দিয়েছি এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড। এরপরে আমি যখন 5 থেকে 6টা ওয়ার্ড লেখার পরে আমি কিওয়ার্ডটা সেট করলাম, এটা দ্বারা হচ্ছে আমি বুঝালাম যে দেখো এটাই হচ্ছে আমার মূল কিওয়ার্ড। এই কিওয়ার্ড দ্বারা যদি কেউ সার্চ করে তোমার অ্যালগরিদমের মধ্যে এসে, তোমার গুগলের মধ্যে এসে যদি কেউ সার্চ করে তখন তুমি আমার এটাকে দেখাবা, এই কিওয়ার্ড দ্বারা আমার এই ওয়েব পেজটাকে দেখাবা। এই কিওয়ার্ডের উপরে আমি ভিত্তি করে এই ওয়েব পেজটা তৈরি করেছি এবং তোমার কাছে আমি এটা দ্বারাই হচ্ছে গিয়া সেট করতে চাই। অর্থাৎ সবচাইতে সুন্দর একেবারে প্রাসঙ্গিক যে লেখাগুলো চায় একজন মানে একজন ভিজিটর, অর্থাৎ যে একজন সার্চার যে বিষয়টা চায় সেই বিষয়টা হচ্ছে গিয়ে এই কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের উপরে হচ্ছে গিয়ে আমি সুন্দর করে অপটিমাইজ করছি এবং খুব ইনফরমেটিভ হচ্ছে এই কিওয়ার্ডটা দ্বারা। আর এর জন্য আপনি 5 থেকে 6টা ওয়ার্ডের পরে সেই কিওয়ার্ডটা দ্বারা গুগলকে বুঝিয়ে দিবেন। এইবার ক্লিয়ার আরাফাত হোসেন? আরাফাত হোসেন ক্লিয়ার? আচ্ছা, এইবার নেক্সটে আসি। হ্যাঁ, এবার হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আপনার 3%। অর্থাৎ যদি 100টা ওয়ার্ডের মধ্যে থাকে, যদি 100 ওয়ার্ড থাকে, 100 ওয়ার্ডের মধ্যে হচ্ছে কি আপনার কিওয়ার্ড ডেনসিটি থাকবে হচ্ছে কি আপনার 3%। 100 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ড থাকবে হচ্ছে কি 3%। যদি 100টা ওয়ার্ড থাকে, যদি আপনি যে এখানে আমি অনেক কিছু লিখলাম, ধরেন এখানে আমি অনেক কিছু লিখছি, তো প্রতিটা 100টা ওয়ার্ডের মধ্যে আমি মাত্র 3টা কিওয়ার্ড সেট করতে পারবো, মাত্র 3টা কিওয়ার্ড আমি সেট করতে পারবো। যদি 100টা লেখা থাকে, 100টা শব্দ আছে এখানে, এই 100টা শব্দতে আমি সর্বোচ্চ 3টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, এর বেশি আমি কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না। যদি এর বিষয়ে যদি আমরা কিওয়ার্ডটাকে সেট করি 3%, অর্থাৎ 100-র মধ্যে 3টার বেশি যদি আমরা কিওয়ার্ড সেট করি, তখন সেটা হচ্ছে গিয়া আপনার একটা কন্টেন্টের যে মাধুর্যতা আছে বা একটা প্যারাগ্রাফ যে সুন্দর করে লেখা আছে সেটা সুন্দর থাকে না। তখন হচ্ছে এরকম থাকে যে কিছুক্ষণ পরপরই কিওয়ার্ড, কিছুক্ষণ পরপরই কিওয়ার্ড। তখন গুগল বুঝতে পারে যে আসলে এই লেখাটার মধ্যে, অর্থাৎ এই প্যারাগ্রাফের মধ্যে ভালো ইনফরমেটিভ কোনো বিষয় নেই,
এখানে হচ্ছে গিয়ে শুধু কিওয়ার্ডটা সেট করে আমাকে ফোর্স করতে চাইতেছে যে তুমি এটাকে র্যাঙ্ক করে দাও, তুমি যে কোনো বিনিময় হোক এটাকে র্যাঙ্ক করে দাও, আমার এইটাই কিওয়ার্ড এইটাই কিওয়ার্ড এইটাই কিওয়ার্ড, তুমি র্যাঙ্ক করো, এরকম হচ্ছে গুগলকে একটা ফোর্স করা হয়। এর জন্য হচ্ছে গিয়ে আপনারা 100টা ওয়ার্ডের ভিতরে 3%-এর বেশি কখনো ইউজ করতে যাবেন না। তবে আমরা কম ইউজ করব সেটা দেখব। এতটুকু ক্লিয়ার কিনা আপনাদের যে আপনারা কেন 3%-এর বেশি 100 ওয়ার্ডের মধ্যে ইউজ করতে যাবেন না? মারুফ আলাদার ভাই, আরাফাত হোসেন ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফাতেমা আক্তার ইন্টারেস্টিং। কিওয়ার্ড সেট করা হচ্ছে একটা খেলার মতন, আপনি যত সুন্দর ভালো করে কিওয়ার্ডটা সেট করতে পারবেন খেলাটা তত জমে যাবে, আর খেলাটা জমে যাবে মানে আপনি জিতে গেলেন। যা ক্লিয়ার। তাহলে এরপরে আসি হচ্ছে দেখেন, বাট উই উইল ইউজ 1% to 1.5% ফর এভরি 100 ওয়ার্ডস। কিন্তু আমরা যখন করব তখন সেটাকে হচ্ছে গিয়ে আমরা 1% অথবা 1.5%-এর বেশি আমরা ইউজ করব না। ধরেন আমার ওয়ার্ডটা আছে 1000 ওয়ার্ড, তখন আমি যদি 1000 ওয়ার্ডের মধ্যে যদি আমি 100টা ওয়ার্ডের মধ্যে যদি আমি 3বার করে সেট করতে থাকি, তাহলে আমার কিওয়ার্ডটা কতবার আসবে? 30 বারের মতো প্রায় চলে আসবে। তখন হচ্ছে হিজিবিজি শুধু কিওয়ার্ডই দেখা যাবে। তো সেজন্য হচ্ছে গিয়ে আমরা যখন ব্যবহার করব তখন 1% থেকে আমরা 1.5% প্রতি 100 ওয়ার্ডে ব্যবহার করব, আমরা তখন 3% ব্যবহার করব না। হ্যাঁ, প্রতি 100 ওয়ার্ডসে আপনাকে 3% ব্যবহার করতে পারবেন, 3টা কিওয়ার্ড সেট করতে পারবেন। কিন্তু আমরা যখন বড় কোনো প্যারাগ্রাফ লিখতে যাব তখন হচ্ছে গিয়ে আমরা কি বলে এটাকে 1% থেকে 1.5% এর বেশি ব্যবহার করব না। এর বেশি যদি আমরা ব্যবহার করতে যাই তখন দেখা যাবে যে আমাদের কিওয়ার্ডটা অতিরিক্ত হয়ে গেছে। তখন হচ্ছে যে একটা লেখার যে একটা একটা প্যারাগ্রাফ দেখতে যে সৌন্দর্য থাকে, একটা মাধুর্যতা থাকে, আর লেখার যে একটা রিডেবিলিটি থাকে, তখন সেটা সুন্দর থাকবে না। তবে আপনি 3% হচ্ছে এটা হচ্ছে নিয়ম, এই যে 100-এর মধ্যে আপনি 3টা সেট করতে পারেন, এটা নিয়ম। কিন্তু আমরা ইউজ করব হচ্ছে গিয়ে 1 থেকে 1.5%। এটা ক্লিয়ার সবার? আমরা কেন 1 থেকে 1.5% ব্যবহার করব? ফাতেমা ক্লিয়ার, হৃদয় ক্লিয়ার, বাকিরা সাকলাইন মুস্তাক ক্লিয়ার। একটি কন্টেন্ট কয়টা কিওয়ার্ড ইউজ করা যায়? একটি কন্টেন্টে কয়টা কিওয়ার্ড ইউজ করা যায়, একটি কন্টেন্টের বিষয় হচ্ছে যে ওই কন্টেন্টটা কত ওয়ার্ডের মধ্যে আছে। আর ধরেন সেটা হচ্ছে আপনি ক্যালকুলেশন করে বুঝতে হবে। ধরেন আপনার কন্টেন্টটা আছে 100 ওয়ার্ডের মধ্যে, 100 ওয়ার্ডের মধ্যে কন্টেন্ট আছে, এটা ধরেন এখানে 100টা ওয়ার্ড, তো 100টা ওয়ার্ডের মধ্যে হচ্ছে গিয়ে আপনি 3টা কিওয়ার্ড সেট করতে পারবেন। ধরেন এটা পুরোটা হচ্ছে গিয়ে আপনার 100টা ওয়ার্ড, ধরেন এটা 100টা ওয়ার্ড, তখন হচ্ছে আপনি এইখানে এইটা একটা কিওয়ার্ড সেট করলেন আপনি, এইখানে একটা কিওয়ার্ড সেট করতে পারবেন, দেন এইখানে একটা কিওয়ার্ড আপনি সেট করতে পারবেন যদি আপনার 100টা কন্টেন্ট হয়। আর সাপোজ ধরুন এখানে হচ্ছে 1000 কন্টেন্ট, তখন দেখা যায় 1000 কন্টেন্টের মধ্যে যদি আপনি প্রতি 100-এ যদি আপনি 3% যদি ইউজ করতে যান, তখন এখানে পড়তেছে, এখানে পড়তেছে, এখানে পড়বে, এখানে পড়বে, এখানে এখানে এখানে, তখন দেখেন লেখাটা কিন্তু দেখতে আপনার কাছে খারাপ লাগতেছে না? অবশ্যই লেখাটা আপনার কাছে খারাপ লাগতেছে। তো এই জন্য হচ্ছে গিয়ে আপনি যদি 1000-এর মধ্যে বড় কন্টেন্ট হয় আপনি কম ইউজ করে, আমরা তখন হচ্ছে গিয়া 1% থেকে 1.5% ইউজ করব। আর যদি কন্টেন্ট যদি আমাদের ছোট হয় তখন হচ্ছে আমরা এইভাবে ইউজ করব, সেটা অবশ্যই আপনাকে ক্যালকুলেশন করে বুঝতে হবে। আর সাদাত ভাই ক্লিয়ার? একটু সাদাত ভাই উত্তরটা দিই। সাদাত ভাই ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে মারুফ হাওলাদার, 1 থেকে 1.5 এর মধ্যে কয়টা কিওয়ার্ড হবে? 1 থেকে 1.5 এর মধ্যে কয়টা কিওয়ার্ড হবে? 1 থেকে 1.5, এটাই তো হচ্ছে আপনার কিওয়ার্ড। আমি যে বললাম না, ধরেন আপনার 100টা কন্টেন্ট, এখানে হচ্ছে 100টা কন্টেন্ট, এখানে হচ্ছে আপনি 3% ইউজ করবেন, এখানে 100টা থাকলে আপনি 3% ইউজ করবেন। বাট যখন আপনার ধরেন 1000টা কন্টেন্ট আছে, তখন হচ্ছে কি আপনি 1 থেকে 1.5%, অর্থাৎ প্রতিটা 100 ওয়ার্ডের মধ্যে আপনি 1.5%, এখানে হচ্ছে গিয়ে আপনার 100টা ওয়ার্ড না,
আপনি ধরেন এখানে একটা ইউজ করলেন, ফার্স্টে এখানে একটা ইউজ করলেন, দেন এখানে হচ্ছে আপনার কন্টেন্টের এলএসএ যে কিওয়ার্ডটা থাকে, অর্থাৎ ছোট যে কিওয়ার্ডগুলো থাকবে সেটা আপনি এখানে সেম একটা কিওয়ার্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন, দেন হচ্ছে আপনি এখানে ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আপনার 100টা পুরো এখানে 100টা কন্টেন্ট আপনি সেখানে 1% ইউজ করবেন, 1% হচ্ছে কি আপনার এইখানে এইখানে হচ্ছে কি আপনি তখন ইউজ করলেন। বাকি কন্টেন্টটা আমি যখন আপনাদেরকে ক্লিয়ার করবো, যখন আমি প্র্যাকটিক্যালি আসবো একটু পর, তখন আপনারা জিনিসটা সুন্দর করে বুঝতে পারবেন। ইয়াসিন আহমেদ ভাইয়া, তার মানে 100 ওয়ার্ডের মধ্যে ম্যাক্স 10 থেকে না, কতটা আসবে সেটা একটা কন্টেন্ট যখন আমি একটু পরে অপটিমাইজ করে দেখাবো তখন ইনশাল্লাহ আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। 100 হলে কি 1% থেকে 1.5% ইউজ করবো না, যদি 100 হয় তাহলে হচ্ছে গিয়ে আপনি 1 থেকে আপনি 2% ইউজ করেন, তখন আপনি 2% ইউজ করতে পারবেন, বা আপনি 3% ইউজ করতে পারেন। আচ্ছা, আমি নেক্সটে আসি, আমি যা যা বলে যাচ্ছি সেটুকু ক্লিয়ার কিনা আপনারা যেটা বলবেন, এরপরে হচ্ছে আমি দেখেন স্টেপ বাই স্টেপ কিভাবে আসি। সাথে আছেন তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখার জন্য? যত প্রশ্ন আছে আপনারা নোট করেন, নোট করার শেষে আপনাদেরকে আমি 10 মিনিট সময় দেব, রমজান মাস আমি বেশি সময় দিতে পারবো না, অনলি 10 মিনিট সময় দেবো আমি, তখন আপনাদের সকল প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো নেক্সটে আসি। অ্যালওয়েজ ফোকাস উইথ রিয়েলিটি, যেটা আমি বললাম, আপনার হচ্ছে পড়ার যে গ্রহণযোগ্যতা, রিড অ্যাবিলিটি, রিড অর্থ হচ্ছে কি আপনার পড়া, আর অ্যাবিলিটি হচ্ছে গ্রহণযোগ্যতা বা আপনার সেটার ধারণ ক্ষমতা। তো এটা হচ্ছে রিড অ্যাবিলিটি হচ্ছে কি আপনার অবশ্যই যে গ্রহণযোগ্যতা, একটা লেখার পড়ার যে গ্রহণযোগ্যতা সেটা অবশ্যই আপনাকে বজায় রাখতে হবে। আর ধরেন এইখানে আমি একটা লেখা লিখলাম, যদি এই লেখাটা যদি আপনি না বুঝেন, আপনি কি এখানে থাকবেন, আমার ওয়েবসাইটের মধ্যে থাকবেন? আপনি একটু বলেন তো, যদি আমার লেখাটা না বুঝেন, মনে হয় থাকবেন আপনারা যারা কোনো কিছু বলতেছেন না, কেউই থাকবেন না। যদি লেখাটা যদি আপনারা নাই বুঝেন তখন কিন্তু আপনারা থাকবেন না। সো পুরো বিষয়টা এরকমই, সেটা হচ্ছে যে আমি যে লেখাটা লিখবো সেটা অবশ্যই গ্রহণযোগ্যতা থাকতে হবে, যাতে একটা মানুষ বুঝে, মানে যখন পড়বে তখন সে বুঝতে পারবে। দেখেন এখানে আমি একটা লেখা লিখছি, 100% ইউনিক কন্টেন্ট, 100% ইউনিক হতে হবে, আর্টিকেল প্যারাগ্রাফ যেটা হোক 100%। আচ্ছা, এইখানে যদি দেখি প্যারাগ্রাফ স্টারিং আফটার 5 to 6 ওয়ার্ডস সেট আপ কিওয়ার্ডস, এই যে এই লেখাটা কিন্তু আমি বুঝতে পারলাম যে এই লেখাটা যখন আমি প্যারাগ্রাফটা শুরু করার 5 থেকে 6টা ওয়ার্ডের পরে আমার কিওয়ার্ডটা সেট আপ করতে হবে, এইটা হচ্ছে আমি এই লেখাটা বুঝলাম। বাট এইখানে যদি আমি বাইনারি শব্দ দিয়ে দিই, মানে আমার বাইনারি শব্দ বলতে বুঝেছে আমার মনের মতন, এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে এখান থেকে হাইপেন দিলাম, এখান থেকে বুঝালাম যে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে গিয়া আফটার্সের পর থেকে আমি দিলাম 5 থেকে 6টা ওয়ার্ডের পর থেকে হচ্ছে গিয়ে আমি আবার এটা দিয়ে দিলাম, একটা হাইপেন দিলাম, তারপর হচ্ছে কিওয়ার্ড, এটাতে আমি বুঝতে পারবো যে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে গিয়ে শুরু হবে, এরপর হচ্ছে 5 থেকে 6টা ওয়ার্ড, তারপরে হচ্ছে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ডটা সেট আপ করতে হবে। এটা হচ্ছে বাইনারিতে আমি বুঝলাম আমার মন মতো। তো এখানে অন্য কোনো লেখা হতে পারে, আমি তো হাইপেন দিয়ে বুঝালাম জাস্ট, এখানে এরকম কিছু লেখা হতে পারে যেটা দ্বারা হচ্ছে গিয়ে আপনি নিজে বুঝতে পারবেন, কিন্তু আপনার যে ভিজিটর আছে যারা ইনফরমেশনটা পড়তে এখানে এসেছে তারা বুঝবে না, তখন কিন্তু আপনার এই কিওয়ার্ডটা, আপনার যে প্যারাগ্রাফ আছে সেটা রিডেবিলিটি ঠিক থাকবে না, তখন সেটা গুগলও ফোকাস করবে না, আপনার যেই ভিজিটর থাকবে সেও কিন্তু ফোকাস করবে না। বিষয়টা ক্লিয়ার? ইয়াসিন ভাই, জি অবশ্যই আপনাকে ইনফরমেটিভ কন্টেন্ট লিখতে হবে। জাফর ক্লিয়ার। মারুফ ভাই ক্লিয়ার হয়েছে? আর সাদাত ভাই, আমি যে বিষয়টা বললাম সেটাকে ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আর সাকলাইন মোস্তাক ভাই, এটা ক্লিয়ার? আচ্ছা, রবিন খান লেট করে আসছেন। ফাতেমা ক্লিয়ার। আচ্ছা, জামাল ভাই, সাইফুল্লাহ বিন জামাল, নাজমুল ইসলাম, আচ্ছা এরপরে হৃদয় কি আছে ক্লাসে? আচ্ছা হৃদয়, তারপর হচ্ছে আরাফাত হোসেন, আপনাদের ক্লিয়ার? হৃদয় ক্লিয়ার, সাকলাইন মোস্তাক, জামাল ভাই, আরাফাত হোসেন ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ। এবার তাহলে আমরা নেক্সটে আসি। সেটা হচ্ছে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আপনার সেট আপ হেডার্স 1 to 6।
H1 থেকে H6 পর্যন্ত আমাদের যে হেডার্সগুলো থাকে সেটা হচ্ছে আপনাকে সেট আপ করতে হবে। আচ্ছা, হেডার্স কাকে বলে এবং হেডার্সগুলো কেন সেট আপ করতে হয় সেই বিষয়টা কিন্তু আমি টিউটোরিয়ালে বলেছিলাম যে 1 to 6 হেডার্সগুলো কি এবং কেন সেট আপ করতে হয়। সেটা কি আপনারা তখন ভালো করে বুঝছিলেন যে হেডার্সগুলো কি এবং কেন সেট আপ করতে হয় এবং 1 থেকে 6 দ্বারা কি বোঝানো হয়েছে? আশা করি গত ক্লাস যারা করেছেন তারা অবশ্যই বুঝছেন। জাফর খুরশিদ ভাই ইয়েস, রিয়াদ ভাই জি, সাদ ভাই বুঝছেন আপনি, সাকলাইন মুস্তাক ভাই, মারুফ হালাদার, এরপরে হচ্ছে আমাদের জাফর ভাই বুঝছেন, আমি ছিলাম না। আচ্ছা, আপনি ছিলেন না, তবে অবশ্যই আপনার সেই ক্লাসটা দেখতে হবে। আপনি যদি ওয়ান পেজ এসইও যদি টিউটোরিয়ালটা না দেখেন তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করে আপনি বুঝবেন না। যদিও আপনি করে যাবেন, বাট আপনি যেই ওয়ান পেজ এসইওটা কেন করা হয়, কি কারণে করা হয়, এগুলো তখন আপনি বুঝবেন না। অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, এরপর হচ্ছে ওয়ান পেজ এসইও টিউটোরিয়াল বাংলা নামে একটা ভিডিও আছে গত যে ক্লাসের, সেটা আপনি করে নেবেন। ফাতেমা আক্তার আপনি করেননি, অবশ্যই আপনি সেটাও করে নেবেন। আপনারা হচ্ছে কি সুন্দর করে আমাদের ইউটিউবে গেলে ভিডিওটা দেখতে পাবেন। আমি জাস্ট ইউটিউবে গিয়ে একটু দেখাই। এখানে আমাদের চ্যানেল, এই যে দেখেন এখানে আসছে, এই যে দেখেন এই ভিডিওটা দেখে নেবেন। আমাদের চ্যানেলে গেলে দেখেন ওয়ান পেজ এসইও টিউটোরিয়াল 2022 লাইভ ক্লাস, এটা হচ্ছে পার্ট 5। এটা আপনারা দেখে নেবেন, আমাদের চ্যানেলে যাবেন। আমি চ্যানেলে যখন আসলাম তখন হচ্ছে যে ভিডিওতে যদি যান তখন এই যে ভিডিওতে গেলে আপনি পাবেন, অথবা যারা আমাদের একেবারে ফুল প্লেলিস্টটা দেখতে চান, মানে পুরো ক্লাসটা যেটা দেখতে চান, তাহলে হচ্ছে প্লেলিস্টে যাবেন। এরপর হচ্ছে দেখেন এই যে এখানে আমাদের একটা আছে ইন্টুলিকা কমপ্লিট এসইও অফার কোর্স, এটার মধ্যে হচ্ছে আমাদের সবগুলো ভিডিও পাবেন। এই যে আমাদের যত ক্লাস হবে সবগুলো ক্লাসের ভিডিও এখানে হবে, আপনি এখানে দিয়ে যে দেখে আসতে পারেন। সময় নষ্ট করবো না, চলে আসি এখানে, আজকে করে নেবেন। অবশ্যই আপনাদের ওই ক্লাসগুলো করতে হবে। আপনারা যদি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো যদি না করেন তাহলে কিন্তু এসইও এক্সপার্ট হতে পারবেন না এবং জানতেও পারবেন না ক্লিয়ার ভাবে। আচ্ছা, এরপরে আসি ইমেজ। আমাদের যে ইমেজ থাকবে, যে ভিডিও থাকবে, যে অডিও থাকবে, যেটাই থাকুক না কেন, ছবি আকারে ভিডিও আকারে যেটা থাকবে সেটাকে অবশ্যই সেটা দিতে হবে, একটা ইমেজ দিতে হবে অথবা একটা ভিডিও আপনাকে সেখানে কন্টেন্টের মধ্যে দিতে হবে। এটা হচ্ছে কি আপনার মাস্ট দিতে হবে, এবং সেটার মধ্যে হচ্ছে কি আপনার ইমেজের অল্টার ট্যাগ দিতে হবে, ভিডিও থাকলে ভিডিও অল্টার ট্যাগ দিতে হবে, যেটা থাকুক সেটা দিতে হবে। আর যখন আমরা প্লাগইন দিয়ে কাজ করব, ওয়েবসাইটে কাজ করব, তখন সেখানে 3টা বিষয় থাকে, যেটা আমি ওয়ান পেজ এসইও প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে আমি বলেছিলাম। কারেন্ট নাই, আচ্ছা, অসীম একদম শুভ ভাই ক্লাস মিস করছে। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আপনার ইমেজের মধ্যে 3টা বিষয় থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার ইমেজ টাইটেল, তারপর হচ্ছে গিয়ে আপনার ইমেজ ডিসক্রিপশন, তারপর হচ্ছে গিয়ে আপনার অল্টার ট্যাগ। এই 3টা বিষয় থাকে, সেই 3টা আপনারা দিবেন। আর অবশ্যই ইমেজও দিতে হবে, ভিডিও থাকলে ভিডিওর ক্ষেত্রে সেগুলো দেওয়া যায়, আর না যদি আবার সবসময় কিন্তু আবার সবগুলো দেওয়া যায় না, সেটা হচ্ছে গিয়ে কোন ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সেট আপ ইন্টারনাল লিঙ্ক এবং সেট আপ এক্সটার্নাল লিঙ্ক, এই দুইটা জিনিস আমাদের অবশ্যই সেট আপ করতে হবে। ইন্টারনাল লিঙ্কটাও আমাদের সেট আপ করতে হবে, এক্সটার্নাল লিঙ্কটাও আমাদের সেট আপ করতে হবে। পাচ্ছি না জয়েন হতে, উনি জয়েন হতে পারছে না, আমি একটু লিঙ্কটা দিয়ে দিই ওনাকে আগে। আচ্ছা, এবার আমাকে বলেন যে আমাদের ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক, গত ক্লাসে আমি বিস্তারিত বলেছিলাম ইন্টারনাল লিঙ্ক কি এবং এক্সটার্নাল লিঙ্ক কি। ওই বিষয়ে কি আপনাদের কোনো কনফিউজ বা কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনারা জানেন কিনা যে ইন্টারনাল লিঙ্ক কি এবং এক্সটার্নাল লিঙ্ক কি, এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার কিনা? আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম। ক্লিয়ার? ফাতেমা জি জানি, ধন্যবাদ আপনাকে, আপনি জানেন আগে থেকে হয়তো। সবার ক্লিয়ার। আর যারা হচ্ছে ক্লাসটা দেখেননি, গত ক্লাসটা অবশ্যই দেখে নেবে, কারণ গত ক্লাসটা ছাড়া কিন্তু এই ক্লাসটা হচ্ছে অচল, মানে ওই ক্লাসটা ছাড়া এই ক্লাসটা সম্পূর্ণ অচল। তো অবশ্যই আপনাকে সেই ক্লাসটা দেখতে হবে। অবশ্যই আপনাকে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক আপনাকে সেট আপ করতে হবে। এরপরে হচ্ছে আমরা যখন অপটিমাইজ করব, অলওয়েজ ইউজ নো ফলো লিঙ্ক। আমরা যে এক্সটার্নাল লিঙ্কটা দেব,
আমরা যে এক্সটার্নাল লিঙ্কটা দেব সেটা হচ্ছে গিয়া অন্য একটা ওয়েব পেজের একটা লিঙ্ক। সেটা তো আপনারা জানেন, সবাই জানেন না যে এক্সটার্নাল লিঙ্কটা কিন্তু অন্য একটা ওয়েবসাইটের থাকে, সেটা আমার কোনো ওয়েবসাইট না। তখন হচ্ছে গিয়া আমরা যে চালাকিটা করব, সেই চালাকিটা হচ্ছে আমরা এখানে স্বার্থপর মানুষের মতো কাজ করব। সেখানে হচ্ছে আমরা নো ফলো লিঙ্কটা দেব, অর্থাৎ আমরা তাকে ফলো করতে বলবো না, কিন্তু আমাদের অপটিমাইজের ক্ষেত্রে আমরা নো ফলোটা ইউজ করব। ক্লিয়ার? নো ফলো লিঙ্ক কি সেটাও কিন্তু আমি বলেছি, ডু ফলো নো ফলো এটাও কিন্তু আমরা বলেছি। আর কেউ যদি এটা নিয়ে কনফিউজ থাকেন বা আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করা আছে, এসইও টিপস নামে একটা প্লেলিস্ট পাবেন। সেই প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার ডু ফলো লিঙ্ক ভার্সেস নো ফলো লিঙ্ক, সেটা আপনারা দেখে সম্পূর্ণ ক্লিয়ার করে নেবেন। তো অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে স্বার্থপরের মতো নো ফলো লিঙ্ক আমরা ইউজ করব। বাট যদি কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে যদি আমাদেরকে বলে যে তোমার থেকে আমি ডু ফলো একটা ব্যাকলিংকস চাই, আমি তোমাকে এত টাকা চার্জ করব, তখন আপনি হচ্ছে তার চার্জের বিনিময়ে আপনি কত টাকা চার্জ করবেন সেটা আপনার বিষয়। যদি আপনার থেকে কিনে নিতে চায় আপনার ওয়েবসাইটে একটা ডু ফলো লিঙ্ক নিবে, তখন আপনি তাকে নো ফলোর জায়গায় ডু ফলো দিয়ে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার কি নাও? সালাল ভাই ক্লিয়ার? বাকিদের? ফাতেমা ক্লিয়ার? যাক আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। ঠিক আছে। সাকলাইন ভাই বিষয়টা বুঝছেন? আচ্ছা, মারুফ ভাই, আমি একটু মারুফ ভাই থেকে শুনতে চাই। মারুফ ভাই আপনার ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, রিয়াদ ভাই, রিয়াদ ভাই আপনার ক্লিয়ার? আমরা কখন হচ্ছে ডু ফলো দেব? ডু ফলো আমরা কখন দিব সেটা ক্লিয়ার? যখন কেউ যদি আমাদের থেকে নিতে চায়, আমাদের চার্জ করে যদি কেউ নিতে চায় যে আমি আপনাকে এত টাকা চার্জ করবো, আপনি তাকে চার্জ করবেন, তখন আপনি তাকে নো ফলো জায়গায় ডু ফলো দিবেন। বাট আমরা হচ্ছে স্বার্থপরের মতো যখন আমাদের নিজেরাই কাজ করবো তখন আমরা নো ফলো দিব। এরপরে হচ্ছে আপনার অ্যানকর টেক্সটটা ব্যবহার করতে হবে। আপনি আমি যখন লিঙ্ক সেট আপ করবো অবশ্যই অ্যানকর টেক্সট ব্যবহার করব। এবং অ্যানকর টেক্সট কি এবং এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, এসইও টিপসের সেম প্লেলিস্টেই অ্যানকর টেক্সটের একটা ভিডিও আপলোড করা আছে, অন্য একটা ভিডিওর সাথে মাঝে দিয়ে বলা আছে। তো এটা আপনারা বিস্তারিত জানবেন, প্রত্যেকটা বিষয় যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে হচ্ছে কি আপনারা সুন্দর করে নিতে পারবেন। রফিকুল ইসলাম, আচ্ছা এই রফিকুল ইসলাম কে? আর রফিকুল ইসলাম ভাই আমরা আপনাকে কোন নামে চিনি সেই নামটা একটু বলেন তো, কোন নামে আপনাদেরকে আমরা চিনি? রফিকুল ইসলাম ভাই, আমরা আপনাকে কোন নামে চিনি? আচ্ছা, রফিকুল ইসলাম আপনি আছেন এখানে? জি ভাই। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করেন, মাইক্রোফোনটা অফ করেন। আপনাকে আমরা কোন নামে চিনি? আপনি যে আমাদের স্টুডেন্ট সেটা আমরা কোন নামে চিনি? সেডমেন। আচ্ছা ঠিক আছে, এই নামই হচ্ছে আপনারা যার যেই নাম সেই নামে হচ্ছে অ্যাডমিট করার চেষ্টা করবেন। আচ্ছা নেক্সটে আসি। এরপর হচ্ছে অপটিমাইজ ইউআরএল স্লাগ, অপটিমাইজ মেটা টাইটেল, তারপর হচ্ছে অপটিমাইজ মেটা ডিসক্রিপশন। এই তিনটা বিষয় হচ্ছে গিয়া আমাদের যে প্র্যাকটিক্যাল থাকে সেটার বিষয় না। এই যে তিনটা বিষয় সেটা হচ্ছে আমরা কোনো কন্টেন্ট যখন অপটিমাইজ করতে যাব তখন আমরা পারবো না, এইভাবে যখন আমরা কোনো একটা কন্টেন্ট অপটিমাইজ করতে যাব সেটা পারবো না। এই যে তিনটা বিষয় সেই তিনটা বিষয় পারবো হচ্ছে আমরা যখন ওয়েবসাইটের ভিতরে কোনো প্লাগইন দিয়ে অথবা ওই ওয়েবসাইটের মধ্যে যদি ওই সিস্টেম থাকে তখন আমরা এই তিনটা জিনিস ইউজ করতে পারবো। এর আগে হচ্ছে কি এই যে এই তিনটা বিষয় আমরা ইউজ করতে পারবো না। ক্লিয়ার? বাকি ওইগুলো আমরা একেবারে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভাবে একটা একটা ওয়েব পেজের মধ্যে যে আমরা কন্টেন্টটা লিখবো সেটা আমরা ওয়েব পেজের বাইরে সুন্দর করে এইভাবে অপটিমাইজ করব। এতটুকু আমি সুন্দর করে আপনাদেরকে এখন ইনশাল্লাহ করে দেখাবো। কখন পারবো?
এটা হচ্ছে আমরা যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে যাই ইউজড এসইও প্লাগইন, র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন, তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্লগ স্পটে যদি আমরা যাই, ব্লগ স্পট blogger.com, সেটার মধ্যে যদি যাই, এরপরে হচ্ছে আমরা যদি আপনার অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে যাই, যেমন হচ্ছে কি আপনার উইক্সের মধ্যে যাই, এরপর হচ্ছে স্কোয়ার স্পেসের মধ্যে যাই, তখন যদি অপশনগুলো থাকে তখন আমরা করতে পারবো, বাট অপশন যদি না থাকে তখন আমরা করতে পারবো না। ক্লিয়ার? জি, ঠিক আছে। বাকিদের ক্লিয়ার? এই তিনটা জিনিস আমরা কখন ইউজ করতে পারবো? ক্লিয়ার হবে? প্লিজ ক্লিয়ার বলেন। বলেন বাকিদের ক্লিয়ার কিনা। এগেইন রিপিট মারুফ হাওলাদার ভাই। ওকে, আই রিপিট এগেইন। এই যে তিনটা বিষয়, অপটিমাইজ ইউআরএল স্লাইড, অপটিমাইজ মেটা টাইটেল, অপটিমাইজ মেটা ডিসক্রিপশন, এই তিনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমরা অপটিমাইজ করতে পারবো যদি সেই ওয়েবসাইটের মধ্যে এই তিনটা অপশন দেওয়া থাকে। যেমন আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে, তখন আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকে এই তিনটা জিনিস আমরা অপটিমাইজ করব। যেমন আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে যদি আমরা ইউজড অথবা আমরা র্যাঙ্ক ম্যাথ যদি আমরা যে প্লাগইনগুলো আছে এসইও করার জন্য সেগুলো ইনস্টল করি, তখন হচ্ছে গিয়ে আমরা এই তিনটা অপশন সেখানে পাবো। এরপরে যদি আমরা উইক্সের মধ্যে যাই, তখন হচ্ছে এই তিনটা অপশন আমরা পাই। এরপরে যদি আমরা ব্লগ স্পটের মধ্যে যাই, blogger.com, সেখানে আমরা পাই। স্কোয়ার স্পেসের মধ্যে যাই, তখন আমরা পাই। তখন হচ্ছে গিয়ে এই তিনটা আমরা অপটিমাইজ করব, এবং সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখব। বাট এই যে বিষয়গুলা, এটা হচ্ছে একটা কন্টেন্ট অপটিমাইজ, একটা কন্টেন্ট অন পেজ এসইও করার সিস্টেম। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ফাতেমা আক্তার আপনার ক্লিয়ার? সাকলাইন মুস্তাক ভাই, মারুফ হাওলাদার, স্যাডম্যান, জাফর ভাই, রবিন ভাই, রিয়াদ ভাই, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখানে কি আকাশ আছেন? আকাশ, জুয়েল রানা, আচ্ছা আকাশ নাই। জি আলহামদুলিল্লাহ, তাহলে সবার কমপ্লিট। সরি, কারেন্ট চলে গেছিল, ছিল তো। আচ্ছা, হ্যাঁ আকাশ ছিল বাট চলে গেছে, হয়তো কোনো প্রবলেম। আচ্ছা নেক্সটে এইবার এই বিষয়গুলো যেহেতু আমাদের ক্লিয়ার হয়েছে, তো ইনশাল্লাহ এইবার হচ্ছে কি আমি আপনাদেরকে একেবারে অপটিমাইজ করে প্র্যাকটিক্যাল ভাবে দেখাই। আপনারা দেখতে রাজি না? একেবারে ফুল একটা কন্টেন্ট অপটিমাইজ করে দেখাবো ইনশাল্লাহ এখন, এবং কিওয়ার্ড সেটআপের বিস্তারিতটা একটু বলবো। ক্লিয়ার কিনা সবাই বলেন, কারা কারা দেখতে চান? এই যদি আমি এখন যেভাবে অপটিমাইজ করে দেখাবো, এই অপটিমাইজটা যদি আপনারা করতে পারেন, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আপনারা যে কোনো ওয়েবসাইটের মধ্যে যান, আপনারা সেটাকে ওয়ান পেজ এসইও একেবারে ক্লিয়ার ভাবে করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। সবাই দেখতে চান? হ্যাঁ ইনশাল্লাহ আমি এটা এখনই আপনাদেরকে দেখাবো। তবে এই যে আমি যে অপটিমাইজটা করে দেখাবো, এটা হচ্ছে গিয়ে আপনার কোনো ভিডিওতে এর আগে দেখবেন না, এটা হচ্ছে গিয়ে আমার জাস্ট অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জন্য এটা তৈরি করছি। তো ইনশাল্লাহ এটা আপনারা দেখেন, এটা দেখার পরে আপনারা যে কোনো ওয়েবসাইট করতে পারবেন। তবে যারা এসইও ক্লাসগুলো করায় তারা কিন্তু এই ক্লাসটা নেয় না, আর যার কারণে হচ্ছে গিয়ে শুধু তারা অন্য যখন একটা মানে ওয়েবসাইটের মধ্যে যায়, একটা সিএমএস এর মধ্যে যায়, শুধু দেখায় হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে, কিন্তু যখন উইক্স আসে তখন সে মানে একটা বিভ্রান্তির মধ্যে চলে যায়, একটা কনফিউজের মধ্যে চলে যায়, এটা কিভাবে করবো। যখন লারাভেল আসে তখন সেটা কনফিউজের মধ্যে চলে যায়, যখন স্কোয়ার স্পেস আসে তখন পারে না। তো ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাই, এটা করলে আপনারা যে কোনো ওয়েবসাইট অপটিমাইজ করতে পারবেন। তো সবাই সাথে থাকেন, ইনশাল্লাহ আমি এখন এটা শুরু করি। তো এখানে হচ্ছে আমি আগে থেকে আপনাদের জন্য একটা কন্টেন্ট সুন্দর করে মানে লিখে রেখেছি, এখন এটা আমি আপনাদেরকে অপটিমাইজ করে দেখাবো। এই যে এখানে যে রুলসটা লেখা আছে, এই রুলসের অনুযায়ী। তো সর্বপ্রথম যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে কি 100% ইউনিক কন্টেন্ট আর্টিকেল প্যারাগ্রাফ 100 ওয়ার্ডের মধ্যে হতে হবে, এবং এটা প্লাজারিজম ফ্রি হতে হবে। তো চলুন, এই যে ইয়াটা আছে, আমার কন্টেন্টটা আছে, এটা আমার ব্লগের একটা পোস্ট, এখনো আমি পাবলিশ করিনি। ইনশাল্লাহ পাবলিশ করার আগে আমি চাই আপনাদেরকে দেখিয়ে দিতে প্লাজারিজম ফ্রি ছাড়া। তো দেখেন এইখানে হচ্ছে কি যে কন্টেন্টটা আছে সেটা আমি একটু জাস্ট কপি করে, সম্পূর্ণটা কপি করি এবং শেষ পর্যন্ত আসি। এটাকে কপি করলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে কি এটা প্লাজারিজম ফ্রি কেনা সেটা আমি চেক করব।
তো এটা চেক করব এবং এটা 1000 ওয়ার্ডের বেশি আছে কিনা সেটাও আমি চেক করব। এখান থেকে চেক করা যায়, অথবা আপনি যদি নিজে থেকে যদি প্লাজারিজম ছাড়া যদি আপনি চেক করতে যান, সেটা হচ্ছে কি আপনার গুগলে লিখে সার্চ করুন ওয়ার্ড কাউন্টার, ওয়ার্ড ওয়ার্ড কাউন্টার ওয়ার্ড কাউন্টার লিখে আপনি যখন সার্চ করবেন তখনই আপনি দেখেন wordcounter.net, এখানে আসবেন, এখানে সুন্দর করে আপনি জাস্ট কপি পেস্ট করবেন। এই যে দেখেন কতটা ওয়ার্ড আছে সেটা সুন্দর করে আপনি দিয়ে দিবে। 1090টা ওয়ার্ড এখানে আছে এবং ক্যারেক্টার আছে আপনার 6290টা। এটা হচ্ছে আপনার ওয়ার্ড দেখতে পারেন, বাট এইখান থেকেও আপনারা সরাসরি দেখতে পারবেন, যে এখান থেকেও দেখা যায়। তো এটা হচ্ছে প্লাজারিজম ফ্রি কিনা সেটা আমি এখন একটু চেক করি। কপি করেছিলাম, এখন আমি কপি পেস্ট বি দেব। তো এখানে দেখেন 1090টা আছে। তো এখানে সর্বোচ্চ হচ্ছে কি আপনার চেক করা যায় 1000টা চেক করা যায়, আপনি 1000টার বেশি চেক করতে পারবেন না। তো এখানে 90টা আছে, দেখেন আমি যদি চেক দিই তাহলে আমাকে বলবে যে তুমি 1000-এর বেশি নিতে পারবে না, তোমাকে এটা একটু ডিলেট করতে হবে। এই যে দেখেন টু চেক মোর দেন 1000 ওয়ার্ডস গো প্রো অর হচ্ছে কি আপনার রিডিউস ওয়ার্ডস। এটা হচ্ছে কি আমি এখন রিডিউস করব। রিডিউস করার জন্য আমি নিচে থেকে কিছু কেটে দিয়ে 1000 ওয়ার্ডের মধ্যে আমি ফার্স্টে নিয়ে আসবো। 50 ধরেন, এই যে 1009, তখন আমি এখান থেকে এতটুকু কেটে দিই। তো আমি কতটুকু কেটেছি ওইখান থেকে আমি আবার পরে চেক করব। তো এটা হচ্ছে আমরা ফ্রিতে চেক করব। আর যদি আপনি যদি 1000-এর বেশি যদি চেক করতে চান, আপনার প্রিমিয়াম তার থেকে কিনে নিতে হবে। তো এখন দেখেন এটা আমি একটু চেক করি। এটা হচ্ছে সুন্দর করে চেক করে আমাকে বিস্তারিত দিয়ে দিবে যে এখানে কোনো প্লাজারিজম আছে কিনা বা এটা সম্পূর্ণ ইউনিক কিনা 100%, এটা তারা আমাকে চেক করে দিয়ে দিবে। তো এটা চেক করার আগে আমরা অন্যান্য বিষয়গুলো একটু দেখি যাতে আমাদের সময়টা নষ্ট না হয়। আচ্ছা আচ্ছা, ক্লাস চলাকালীন আমাকে কেউ এখানে কোনো মেসেজ দিবেন না, যা বলার এখানে ইনশাল্লাহ আপনারা বলবেন। তো এটা হচ্ছে আপনাদের চেক করতেছে। চেক করার আগে আমি একটু নেক্সট ধাপগুলোতে চাই। এরপরে হচ্ছে গিয়ে বলছে আর্টিকেল রিরাইটার, সেটা আমি বললাম, ওটা আপনারা তখন এইভাবে করবেন। এরপর হচ্ছে টাইটেল অপটিমাইজ। আমার যে টাইটেলটা থাকবে সেটা হচ্ছে অপটিমাইজ করতে হবে। এখন আমার যে টাইটেল, আমার যে কিওয়ার্ড সেটা হচ্ছে আয়রন রাইস ফুডস ফর প্রেগনেন্সি, এটা হচ্ছে গিয়ে আমার কিওয়ার্ড। তো আমি এই কিওয়ার্ডটা হচ্ছে অপটিমাইজ করলাম, আমার মূল টাইটেলটা আমি এটাই দিলাম। এরপরে যদি আসি সেটা হচ্ছে প্যারাগ্রাফস স্টারিং আফটার 5 to 6 ওয়ার্ডস সেট আপ কিওয়ার্ডস। এই কিওয়ার্ডটা বলছে যে 5 থেকে 6টা ওয়ার্ডের পরে আমাকে কিওয়ার্ডটা অপটিমাইজ করতে হবে। তো আমি এখানে আসলাম 5 থেকে 6টা। ধরেন ফুডস মোর, দ্য ফুডস দ্যাট দ্য মাদার ইটস or drinks during pregnancy are the main source of nutrition for the fruits. ঠিক আছে, এখানে হচ্ছে কি আমার এটাকে অপটিমাইজ করতে হবে 5 থেকে 6টা ওয়ার্ডের পরে। তো দেখেন এখানে যদি আমি 5 থেকে 6টা 1 2 3 4 5 6 অথবা 7 8, তো এখান থেকে 5 হোক 6 হোক 7 হোক 8টা এই লাইনটার মধ্যেই কিভাবে সেট আপ করতে হবে বেশি দূর যাতে না যায়, অর্থাৎ অথবা আপনি এই যে একটা লাইন আছে এই লাইনটার মধ্যে আপনাকে এটা সেট আপ করতে হবে। তো এটা সেট আপ করার জন্য জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে কপি করে একটু ইয়াতে নিয়ে যাই, ট্রান্সলেটে যাই, আমি এখান থেকে দেখতে পারি, বাট আপনাদের এখানের জন্য আমি এটা নিয়ে আসি। তো দেখেন আমি যদি এটা ইংলিশ থেকে বাংলাতে দেখেন, এখানে গেছে গর্ভাবস্থায় মা যেসব খাবার খান বা পান করেন সেগুলো ভ্রূণের পুষ্টির প্রধান উৎস, সেটা হচ্ছে প্রধান উৎস। এখানে হচ্ছে গিয়ে দেখেন আমার যে কিওয়ার্ড সেটা হচ্ছে কি আপনার আয়রন রাইস ফুডস ফর প্রেগনেন্সি। তো এই কিওয়ার্ডটা হচ্ছে আমাকে অপটিমাইজ করতে হবে। তো এই কিওয়ার্ডটা অপটিমাইজ করার জন্য আমি একটু ভালো করে বাংলাটা বুঝলাম। এবার এটার মধ্যে হচ্ছে গিয়ে আমার কিওয়ার্ডটা আমি সেট আপ করবো। এই কিওয়ার্ডটা সেট আপ করার জন্য আমি যেটা করব, এখানে কোনো না কোনোভাবে আমি সুন্দর করে এই লেখার সাথে মিলিয়ে এমনভাবে কিওয়ার্ডটা সেট করব যাতে এই কথাটাই সুন্দর করে উপস্থাপন হয় বা এই কথাটা ভাব অর্থ যাতে নষ্ট না হয়। আচ্ছা তাহলে একটু আমি দেখি কিভাবে এখানে করা যায়। দ্য ফুডস দ্যাট দ্য মাদার ইটস অর ড্রিঙ্ক ডুরিং প্রেগনেন্সি, এইখান থেকে আমি শুরু করি। দেয়ার আর
আর আমার কিওয়ার্ডটা আমি নিয়ে আসি সম্পূর্ণ আয়রন which are the main source of nutrition. তো দেখেন এখানে কিন্তু সুন্দর করে কিন্তু আমার কি যে কিওয়ার্ডটা আসলো আমি কিন্তু সেটা সেট আপ করছি। দেখেন গর্ভাবস্থায় মা যেসব খাবার খান বা পান করেন তার মধ্যে রয়েছে গর্ভাবস্থার জন্য আয়রন সমৃদ্ধ খাবার যা ভ্রূণের পুষ্টির প্রধান উৎস। তো দেখেন এটা হচ্ছে কি আমার আমি কিওয়ার্ডটা সেট আপ করলাম, আর এটা হচ্ছে কিওয়ার্ড সেট আপের আগে যে লেখাটা সেটা। তো এই যে দেখেন এই লেখাটা দেখেন গর্ভাবস্থায় মা যেসব খাবার খান বা পান করেন সেগুলো ভ্রূণের প্রধান পুষ্টি উৎস। আর এখানে আমি একই কথা কিন্তু লিখছি, বাট আমার কিওয়ার্ডটা আমি সেট আপ করে কন্টেন্টটাকে একটু আমি বড় করছি। সেটা হচ্ছে গর্ভাবস্থায় মা যেসব খাবার খান বা পান করেন তার মধ্যে রয়েছে গর্ভাবস্থার আয়রন সমৃদ্ধ খাবার যা ভ্রূণের পুষ্টির প্রধান উৎস। এখন এই যে দেখেন দুইটা কথা কিন্তু বাবর্থ কিন্তু একই দাঁড়ায়, বাট আমি কিন্তু আমার কিওয়ার্ডটা আমি অপটিমাইজ করে ফেলেছি। আমি গুগলকে সুন্দর করে এটা বুঝিয়ে দিলাম। ফার্স্টের বিষয়টা আপনার বুঝছেন কিনা যে আমি কিওয়ার্ডটা কিভাবে অপটিমাইজ করলাম? অপটিমাইজ করা হয়েছে না? আমার কি ভাব কোনো পরিবর্তন হয়েছে বা আমার কিওয়ার্ডটা সুন্দর করে সেট আপ হয়েছে কিনা আপনারা একটু বলেন তো। ফাতেমা জি, আচ্ছা বাকিরা পারফেক্টলি ডান হয়েছে। জি সাদিম ভাই পারফেক্টলি কিন্তু ডান হয়েছে এই বিষয়টা। বাকিরা সবাই বলেন যারা আছেন। দেখেন আমি কিন্তু যেভাবে ক্লিয়ার করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, সুন্দরভাবে হয়েছে না? হ্যাঁ অপটিমাইজ হয়েছে। যারা আগের ক্লাসগুলো করে আসছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই লেখাটা কিন্তু 100% অপটিমাইজ হয়েছে এবং আমার যে কন্টেন্টের যে মাধুর্যতা সেটা বজায় আছে, অর্থাৎ রিলেবিলিটা সম্পূর্ণ ঠিক আছে। তো আমি সুন্দর করে যে আমি এটা অপটিমাইজ করলাম, জাস্ট এটা এখান থেকে এনে এখানে যে লেখাটা আছে বসিয়ে দিলাম। আমার লেখাটাও বদলে হয়ে গেছে, কন্টেন্টও অপটিমাইজ হয়ে গিয়েছে। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে কি আপনারা সুন্দর করে আর্টিকেলটা আগে লিখবেন, সম্পূর্ণ আর্টিকেলটা লিখবেন। তারপরে হচ্ছে বুঝে 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 আপনার কন্টেন্টটা অপটিমাইজ করবেন। ক্লিয়ার? আগে কিন্তু আপনার কন্টেন্টটা লিখতে হবে, তারপরে কিন্তু বুঝে 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 অপটিমাইজ করতে হবে। এবং দেখা যাবে যে অনেক ক্ষেত্রে লেখার সময় আপনার অপটিমাইজ হয়ে গিয়েছে, সেটা আলাদা বিষয়। বাট সর্বপ্রথম আপনাকে লেখাটা লিখতে হবে, তারপরে অপটিমাইজ করতে হবে। ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? জি ক্লিয়ার। ইনশাল্লাহ আপনারা এইভাবে যদি করতে পারেন আপনারা কোনো জায়গায় ঠেকবেন না। এরপরে আসি আমার কন্টেন্টের মধ্যে। এবার দেখি যে আমার এই মেইন কিওয়ার্ডটা দ্বারা কতবার এখানে আছে। সেজন্য হচ্ছে গিয়ে আপনার কিবোর্ডের কন্ট্রোল এফ ক্লিক করলে এখানে একটা সার্চ বার ওপেন হবে। এটা হচ্ছে কন্ট্রোল বি দিয়ে আমি একটু দেখি। দেখেন আমার এই লেখাটা হচ্ছে গিয়া 4 বার এখানে আছে। এই যে দেখেন এখানে আছে হলে গিয়া 4 বার, এই যে এখানে 4 বার আছে। তো দেখেন একটু আগে কিন্তু এটা ছিল না, এই লেখাটা কিন্তু একটু আগে ছিল না, এটা কিন্তু আমি অপটিমাইজ করছি যার কারণে এটা 4 বার হয়েছে। এরপরে দেখি আর কোন কোন জায়গায় আছে। এখানে আছে আয়োনাইজ ফুড ফর প্রেগনেন্সি, এখানে আছে। এরপরে একবারে লাস্টে আছে, এরপরে একেবারে লাস্টে এই লেখাটা আছে। তো এটা অপটিমাইজ করার জন্য বাকি দেখেন মাত্র কিওয়ার্ড আছে 3-4টা কিওয়ার্ড আছে, আর এখানে শব্দ আছে 1000। তো এইগুলাকে আরো কিভাবে কিওয়ার্ডটা সেট আপ করা যায়, কিভাবে কিওয়ার্ডটা আপনি সুন্দর করে বসাতে পারেন সেটা একটু দেখি। তো দেখেন আমার মূল কিওয়ার্ড হচ্ছে গিয়া আয়রন রাইস ফুড ফর প্রেগনেন্সি। তো এখানে আমি দেখি যে আর কি কিভাবে কিওয়ার্ডগুলো সেট আপ করা যায়। তো আমি ছোট করে একটু সার্চ করি যে আয়রন রাইস। আচ্ছা এটা দেখেন এখানে আছে 7 বার। এইবার দেখি যদি আর কি কিভাবে অপটিমাইজ করা যায়। আয়রন রাইস, এরপরে যেটা আরো আসি, এই যে এখানে একটা লেখা দেখেন এখানে কিন্তু আয়রন রাইসটা লেখা আছে, বাট এইখানে শুধু একটা শব্দের পরিবর্তন আমি দেখতে পাইতেছি, সেটা হচ্ছে ডায়েট। আয়রন রাইস ডায়েট ফর প্রেগনেন্সি এভরিডে। এইখানে যদি দেখেন আমি এটা আবার একটু নিয়ে নিই, এটা কিন্তু আপনার দুইটা কিওয়ার্ড হিসাবে ব্যবহার হতে পারে। যেমন একজন লেখে সার্চ করতে পারে
আয়রন রাইস ফুডস ফর প্রেগনেন্সি, এটা লেখে একজন সার্চ করতে পারে, এটাও একটা কিওয়ার্ড। বাট আয়রন রাইস ডায়েট লেখেও কিন্তু আরেকজন সার্চ করতে পারে, ডায়েট লেখেও কিন্তু আরেকজন সার্চ করতে পারে। দেখেন এটা কিন্তু দুইটা কিওয়ার্ড, আপনি চাইলে এই কিওয়ার্ডটাও রাখতে পারেন, অথবা আপনি চাইলে এই কিওয়ার্ডটা চেঞ্জ করে এখানে আপনার যে মেন কিওয়ার্ড সেটাও বসাতে পারি। তো কিভাবে বসাতে পারি সেটা আমি একটু দেখি। এইখান থেকে জাস্ট আমি এতটুকু কপি করে এনে দেখি যে বাংলা কি শব্দটা আছে এবং কিভাবে এটাকে অপটিমাইজ করা যায়। এখানে আমি নিলাম, দেখেন তাই প্রতি গর্ভাবস্থা আয়রন সমৃদ্ধ খাবারে নিয়ম অনুযায়ী শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত। এটাকে আমাকে বলছে যে প্রতিদিন, তাই প্রতিদিন গর্ভাবস্থা আয়রন সমৃদ্ধ খাবারের নিয়ম অনুযায়ী শাকসবজি খাবার খাওয়া উচিত। এরপরে যদি আর একটু দেখি, তো এতটুকু আমি একটু কপি করে বাকিটা একটু দেখি যে কি করা যায় এখান থেকে। আচ্ছা এখানে আসি, তো দেখেন এইখানে যদি দেখেন কি লেখা আছে, তাই প্রতিদিন গর্ভাবস্থা আয়রন সমৃদ্ধ খাবারের নিয়ম অনুযায়ী শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত। এখান থেকে যদি দেখেন ডায়েটটার জায়গায় যদি জাস্ট আমি কি লেখা আছে আমাদের জায়গায় আমি দেখি একটু, ফল, এখানে হচ্ছে ফল আর এখানে হচ্ছে গিয়ে ডায়েট। তো এই ডায়েট আর ফল এই জায়গায় যদি আমি জাস্ট একটু পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু সেটা আমার সম্পূর্ণ পরিবর্তনটা হয়ে যাবে। আয়রন রাইস, এখানে আছে ডায়েট, আর আমার কিওয়ার্ড আছে ফুডস। তা আমি ফুডসটা কপি করি। আচ্ছা এটা কপি করার আগে এখান থেকে আমি একটু কপি করি, এখানে পেস্ট করি। এই যে ডায়েটের জায়গায় যদি আমি জাস্ট ফুড লাগাই দিই, দেখেন এই জায়গাটা আছে কি, তাই শাকসবজি, তাই প্রতিদিন গর্ভাবস্থায় আয়রন সমৃদ্ধ খাবারের নিয়ম অনুযায়ী শাকসবজি ফলমূল খাওয়া উচিত। এইখানে এই ডায়েটের জায়গায় আমি জাস্ট ফুডস লাগাই দিই, দেখেন তাই প্রতিদিন গর্ভাবস্থার জন্য আয়রন সমৃদ্ধ খাবার অনুযায়ী শাকসবজি ফলমূল খাওয়া উচিত, এই লেখা এন্ড এই লেখা। দেখেন তো, তাই প্রতিদিন গর্ভাবস্থায় আয়রন সমৃদ্ধ খাবার নিয়ম অনুযায়ী শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত, তাই প্রতিদিন গর্ভাবস্থার জন্য আয়রন সমৃদ্ধ খাবার নিয়ম অনুযায়ী শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত। কথাটা একই কিনা, কথাটা কি একই আছে না কোনো পরিবর্তন হয়েছে? সেম কথা না? কন্টেন্ট ঠিক আছে না? আমি যে লেখাটা লিখছি একই সেম কিন্তু লেখা আছে। আচ্ছা বাকিটা বলেন, আপনারা যদি অ্যান্সার না দেন তাহলে আমি বুঝবো কিভাবে আপনারা বুঝতেছেন কিনা। মাধব ভাই, ফাতেমা আক্তার, রবিন খান, হৃদয়, জি সেম। তো আমি একটু আসি, দেখেন এই দুটা কিন্তু সেম আছে। আমি কি পরিবর্তন করছি, জাস্ট ডায়েটের জায়গায়, দেখেন ডায়েটের জায়গায় কিন্তু আমি জাস্ট ফুডস, এফ ডাব্লিউ টি এইচ, জাস্ট আমি ফুডসটা লাগাইছি আর কিচ্ছু লাগাইনি। জাস্ট এখান থেকে পরে আমি কপি করে এখানে এসে আমার যে লেখা আছে সেই লেখাটার মধ্যে জাস্ট আমি দিয়ে দিব, আর কিচ্ছু করবো না। এই যে দেখেন এই যে ডায়েট, আমি এই ডায়েটটাকে জাস্ট ফুডস করে দিই, ফুডস। অপটিমাইজ হয়েছে না? কিওয়ার্ডটা সেট আপ হয়েছে না? সবাই বলেন তো। কন্টেন্টও ঠিক আছে, অপটিমাইজ হয়েছে, আমার মাধুর্যত ঠিক আছে, কিওয়ার্ডটা সুন্দর করে সেট আপও হয়েছে, হয়েছে না? বুঝতে পারতেছেন তো সবাই যে কিভাবে অপটিমাইজ করতে হয়? ঠিক এইভাবে হচ্ছে কি অপটিমাইজ করবো। তো বাকিটাও আমরা দেখি আর কি কি অপটিমাইজ করা যায়। এরপরে যদি আরো আসি, আমি দেখি আর কোন কোন জায়গায় আমার কিওয়ার্ডটা সুন্দর করে সেট আপ করা যায়। আচ্ছা এখানে সেট আপ করলাম,
বাকি সুগারের ভিতরে যদি আসি, একটু খুঁজি যে কোন জায়গায় এটা করা যায়, কারণ আপনারা যখন করবেন তখন তো আপনাদের একটু সময় লাগবে, বাট আমার তো এখন সময় কম, যার কারণে আমি দেখাইতে গেলে হয়তো আপনাদের একটু বোরিং ফিল হইতেছে। তা আমাকে খুঁজতে হবে যে কোন জায়গায় আমি আর বসাতে পারি। প্রথম থেকে দেখি। তো প্রথমটা আমি কিওয়ার্ডটা সেট আপ করছি, প্রথম যে প্যারাগ্রাফটা ছিল সেটাতে আমি সেট করছি। তো দ্বিতীয় যেটা ছিল সেটাতে আমি সেট করতে পারি নাই, তো আমি দেখব। এটা তো সেট আপ আছে, কিন্তু কিভাবে আছে সেটা আমি পরে দেখাবো, আগে শেষ করি। তো এটাতে আমি সেট আপ করছি, এখন আমি কিওয়ার্ডটা দিছি। এরপরে এটাতে কি আছে, সুগার ফুডস, ক্রিস, রাইস, রেড রাইস, আচ্ছা খুঁজে পাইতেছি না। আচ্ছা, আমার মনে আছে কোন জায়গায়। আচ্ছা, এই যে এইখানে যদি আসি, এখানে আবার দেখেন এইখানে একটা কিওয়ার্ড সেট আপ করা যাবে, এই যে নট ভেজিটেবলস এন্ড এগস গ্রিনস উইথ রাইস। এখানে বলা আছে ইন দ্যাট কেস, সেক্ষেত্রে রিডিউস দ্য অ্যামাউন্ট অফ রাইস অ্যান্ড অ্যাড মোর ভেজিটেবলস টু দ্য প্লেট। এখানে বলা আছে যে আপনার খাবারের প্লেটে আরো শাকসবজি যুক্ত করুন, ইট রাইস উইথ ভেজিটেবলস অ্যান্ড গ্রিনস। অর্থাৎ আপনার খাবারের সাথে শাকসবজি, ভাতের সাথে, আপনি যখন ভাত খাবেন ভাতের সাথে শাকসবজি খান, নট ভেজিটেবলস অ্যান্ড গ্রিনস উইথ রাইস। খাবারের সাথে মানে শাকসবজি খেয়ে না, এখানে কথাটা তারা বোঝানো কি হয়েছে আমি সেখান থেকে বাংলা করে দেখাই। এখানে বোঝা হয়েছে যে আপনি বেশি বেশি করে শাকসবজি খান, ভাতের সাথে আপনার শাকসবজি খান, খাবারের সাথে শাকসবজি, সবজির সাথে শাকসবজি ভাত খান, বাট ভাতের সাথে শাকসবজি খাইতে যান না। একটু দেখি, এখানে বলা হয়েছে ইন দ্যাট কেস জিরোস, সেক্ষেত্রে ভাতের পরিমাণ কমিয়ে প্লেটে বেশি করে শাকসবজি যোগ করুন, শাকসবজি দিয়ে ভাত খান, ভাতের সঙ্গে শাকসবজি নয়। এই কথাটা তারা কি বুঝিয়েছে একটু বলেন তো আমাকে। এই যে সেক্ষেত্রে ভাতের পরিমাণ প্লেটে বেশি করে শাকসবজি যোগ করতে হবে, শাকসবজি দিয়ে ভাত খান, ভাতের সঙ্গে শাকসবজি নয়। এখানে এটা বুঝিয়েছে না যে শাকসবজিটা বেশি খেতে হবে, শাকসবজিটা বেশি খেতে হবে, অর্থাৎ আপনি ভাতের পরিমাণটা কম নেন। হ্যাঁ, এটা কিন্তু বুঝিয়েছে, এটা বুঝছেন না আপনারা? মারুফ ভাই, আপনার বেশি শাকসবজি খেতে হবে, জি এটা বুঝিয়েছে। সাকলাইন ভাই, কথার অর্থটা বুঝেছেন তো? হৃদয়, জি ভাই, ঠিক আছে। তো এইবার আমি একটু আসি কন্টেন্টের দিকে। তো দেখেন এটার সাথে আমি কি অ্যাড করতে পারি, এটা হচ্ছে গিয়ে আপনার ব্রেন আপনি খাটাবেন। আপনার ব্রেনটা যদি আপনি খাটাতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনি এখানে কিছু অপটিমাইজ করতে পারবেন। তো এইখানে আমি যে লেখাটা লিখতে পারি সেটা হচ্ছে যে কারণ শাকসবজি নয়, ভাতের সঙ্গে শাকসবজি নয়, অর্থাৎ আপনাকে শাকসবজিটা বেশি খেতে হবে। তো এখানে আমি লিখতে পারি কারণ এই সময়টা হচ্ছে গিয়ে আপনার বেশি করে আপনার আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। এরকম একটা লেখা আমি একটু এখানে লিখি, বিকজ because because you need to eat plenty of iron
রাইটস ফুড iron rice foods for pregnancy তো এইখানে দেখেন আমি কিন্তু লাস্টে একটা কথা বানিয়ে লিখে কিন্তু কন্টেন্টটা অপটিমাইজ করে আমার কিওয়ার্ডটা এখানে আমি সেট আপ করলাম। আগে লেখা আসলো সেক্ষেত্রে ভাতের পরিমাণ কমে প্লেটে বেশি করে শাকসবজি যোগ করুন, শাকসবজি দিয়ে ভাত খান, ভাতের সঙ্গে শাকসবজি নয়, কারণ গর্ভাবস্থার জন্য প্রচুর আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। অপটিমাইজ হয়েছে না? এবং কথাটা কিন্তু বেড়েছে, কথাও ঠিক আছে, কথার অর্থ আমি একই বুঝিয়েছি, কন্টেন্টও বড় করেছি, অপটিমাইজও করেছি, এবং আর্টিকেল কিন্তু সুন্দর হয়েছে। হয়েছে না? আপনারা বলেন অপটিমাইজ হয়েছে কিনা, সবাই বলেন তো অপটিমাইজ হয়েছে কিনা। এখানে কিন্তু লেখার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কথা ওই কথার সাথে আমি কিছু কথা অ্যাড করেছি, এবং অ্যাড করার সাথে সাথে আমি আমার যে কিওয়ার্ডটা ছিল সেটা আমি সেট করে দিয়েছি। সবার ক্লিয়ার অপটিমাইজ কিভাবে করতে হয়? দেখছেন তো, প্র্যাকটিক্যাল কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি। সবার ক্লিয়ার? আরাফাত হোসেন ক্লিয়ার ক্লিয়ার, সাকলাইন ভাই জি, মারুফ লতার ভাই জি, সাকলাইন মুস্তাফ পারফেক্ট, সাদিন ভাই জি, পারভেজ ইয়েস, আরাফাত ফাতেমা ক্লিয়ার, এটাই ক্লিয়ার, সাইফুল আমিন জামান ক্লিয়ার। জি আলহামদুলিল্লাহ, সবার তাহলে ক্লিয়ার। তো এইবার ওই লেখাটা আমি এখানে জাস্ট অ্যাড করে দিই। ওই লেখাটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো দেখেন আমার কিন্তু কন্টেন্ট কিন্তু বড় হইতাছে, আগের থেকে কন্টেন্ট বড় হইতাছে এবং লেখাও কিন্তু সুন্দর হইতাছে। এরপরে দেখি আর কোন কোন জায়গায় আমারটা সেট আপ করতে পারি কিনা আমি। রাইস ফলিক অ্যাসিড, এরপরে হচ্ছে গিয়া ফ্যাটি ফুডস, তারপর হচ্ছে রাইটস ইন ফলিক অ্যাসিড আছে, আয়রন রাইস ফুড ফর প্রেগনেন্সি, ভিটামিন সি, ভিটামিন সি, ওয়াটার ফর হারসেলফ ফ্রম আয়রন রাইস ফুড ফর প্রেগনেন্সি। আচ্ছা, এইবার যদি আমি দেখি যে আমার কিওয়ার্ডটা এখন কতবার আছে, এইবার আমি দেখাই আপনাদেরকে। এইবার আছে আমার 6 বার। আমি যখন শুরু করেছিলাম তখন ছিল 3 বার, এখন আছে 6 বার, অর্থাৎ আমি আরো 3 বার এটাকে সেম কিওয়ার্ড দ্বারা আমি আরো 3 বার অপটিমাইজ করতে পারছি। এবং 3 বার কোন কোন জায়গায় আছে সেটা যদি দেখি, একেবারে শুরু থেকে আমি দেখি কোন কোন জায়গায় আছে। তো দেখেন প্রথমে এখানে আছে আমার মূল টাইটেলে, এরপরে দ্বিতীয় নাম্বারে আছে আমার এইখানে একটা আছে, যখন আমি প্যারাগ্রাফ শুরু করছি কয়েকটা ওয়ার্ডের পরে দিছি আমি। এরপর দেখেন এইখানেও আছে, এরপরে এখানে আছে, এরপরে এখানে আছে, এরপর এখানে আছে। আচ্ছা বলেন তো এইবার কি অপটিমাইজ হয়েছে কিনা? অপটিমাইজ হয়েছে কিনা? মারুফ আলাদা 1000 প্লাস ওয়ার্ড, 1000 হচ্ছে আপনার নিম্নে নিম্নে 1000, আর ওপরে আপনি যা নিতে পারেন। আচ্ছা বলেন অপটিমাইজ হয়েছে না? আমার কন্টেন্টটা কি আগের থেকে অনেক সুন্দর করে অপটিমাইজ হয়েছে না? আচ্ছা বলেন তো সুন্দর করে অপটিমাইজ হয়েছে কিনা? লেখাটা কিন্তু সব অপটিমাইজ হয়েছে, আপনারা বলেন অপটিমাইজ হয়েছে কিনা? সবাই একটু সাড়া দেন যে হয়েছে কিনা। প্রথমে ছিল 3 বার, পরে আমি নিয়েছি 6 বার। কন্টেন্ট ঠিক আছে, কন্টেন্টের লেখাও ঠিক আছে, মাধুর্যতা ঠিক আছে, রিডিটেবিলিটি সবকিছু ঠিক আছে। তো এইবার দেখেন এত বড় একটা কন্টেন্ট, এখন কথার সাথে অবশ্যই আপনাকে মিলাতে হবে। আপনি যে কন্টেন্টটা লেখছেন সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে অবশ্যই আপনাকে কন্টেন্টটা মিলিয়ে মিলিয়ে কিন্তু আপনাকে অপটিমাইজ করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া আপনার এখানে কিন্তু আপনি বলেছিলেন যে 100 ওয়ার্ডের মধ্যে 3 বার, 1000 ওয়ার্ডের মধ্যে অনেকবার 30 বারের মতো আসে, এটা আপনারা বলছেন না? কিন্তু এখানে কিন্তু সর্বোচ্চ আমি দিতে দিতে কিন্তু 6 বার দিছি, এর বেশি কিন্তু আমি দিতে পারি নাই কন্টেন্টটা মাধুর্যতা বজায় রাখার জন্য। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আছে না যে আমি এত মাত্র 6 বার দিলাম কেন এতটা ওয়ার্ডের মধ্যে? বলেন প্রশ্ন আছে কিনা, একটু ফাস্ট করেন। জাফর খুশিদ ভাই ইয়েস। আর কারো কি কোনো প্রশ্ন নাই যে আমি মাত্র 6 বার নিলাম, এতবার কেন নেইনি আমি?
প্লিজ অ্যান্সার মি। মাধুর্য রাখতে হবে, মাধুর্য তো রাখতে হবে, তবে এখানে কিন্তু অপটিমাইজ অনেক হয়েছে, সেটা আমি দেখাবো। আগে বলেন যে আপনাদের মনে কিন্তু প্রশ্ন আছে এখন, যে এতটা ওয়ার্ডের মধ্যে 6বার নিছি, এখানে তো অনেকগুলো হওয়ার কথা ছিল, প্রশ্ন আছে না? আচ্ছা, কেউ কিছু বলতেছেন না। ইয়াসিন ভাই, প্রশ্ন আছে? মারুফ ভাই, আরাফাত ভাই, ফাতেমা, আলামিন রাহাত, হৃদয়, রবিন খান, আপনাদের প্রশ্ন নাই কেন? আমি এত এত কম নিছি? মাত্র 6টা, এখানে তো ওয়ার্ড হচ্ছে 1000-এর উপরে, কিন্তু মাত্র মানে কিওয়ার্ড হচ্ছে আমার 6বার। প্রশ্ন আছে আপনাদের? একটু দ্রুত রেসপন্স করেন প্লিজ। আচ্ছা, আরাফাত, আরাফাত আছে এখানে? আচ্ছা, কয়জনের প্রশ্ন আছে? 1 2 3 4 5 6 7 জনের। তাহলে আপনাদের 7 জনের প্রশ্ন আছে যে আমি মাত্র 6বার কেন নিছি। তো এখন আমি আপনাদেরকে দেখাই আমার মূল লেখাটা কি ছিল। আয়রন রাইস ফুড ফর প্রেগনেন্সি, এটাও আমার কিওয়ার্ড, এতটুকু আমার কিওয়ার্ড, ফর প্রেগনেন্সি এটাও আমার কিওয়ার্ড, প্রেগনেন্সি এটাও কিওয়ার্ড, আয়রন রাইস এটাও কিওয়ার্ড, রাইস এটাও কিওয়ার্ড, আয়রন এতটুকু কিওয়ার্ড। তবে আমরা কিন্তু দুইটা নেব, একটা কিন্তু নেব না, দুইটা তিনটা নেব। আয়রন রাইস ফুডস, এটা আমি একটা কিওয়ার্ড নিলাম, আয়রন রাইস এটাও আমি একটা কিওয়ার্ড নিলাম, প্রেগনেন্সি এটাও আমি একটা কিওয়ার্ড নিলাম। তো এতগুলো যদি আমি কিওয়ার্ড নেই, তখন দেখেন আমি কিভাবে এটাকে অপটিমাইজ কিন্তু অনেক হয়েছে। এখানে যে বিষয়টা নিয়ে লেখা আছে সেই বিষয়টার দিকে আগে ফোকাস করতে হবে। আয়রন রাইস ফুড ফর প্রেগনেন্সি, আয়রন সমৃদ্ধ খাবার, গর্ভাবস্থায় আয়রন সমৃদ্ধ খাবারগুলো। এখন খাবার সম্বন্ধে কিন্তু অনেক কিছু লেখা আছে এখানে দেখেন। এই যে টেবিল অফ কন্টেন্টে যদি আমি দেখি, মানে আমার এই কন্টেন্টের মধ্যে টেবিলগুলো কি আছে সেটা যদি আমি একটু দেখি, দেখেন প্রোটিন, আয়রন অর নন ভেজিটেরিয়ান ফুড, এটা কিন্তু আপনার ফুড সম্পর্কে লেখা, এবং হচ্ছে কি আপনার আয়রনে এখানে লেখা আছে ভেজিটেবল ফুডস ফর ফাইবার ফুডস, এখানে কিন্তু ফুড সম্পর্কে লেখা, সুগার ফুডস, ফ্যাট ন্যাশনাল ফুড, তারপর হচ্ছে ফুডস রাইস ইন ফলিক অ্যাসিড, আয়রন রাইস ফুডস ওয়াটার, এগুলো সব কি এই প্রেগনেন্সির বিষয়ে লেখা না? আপনারা আমাকে বলেন তো, সব কি প্রেগনেন্সির বিষয়ে লেখা না? এখানে যে লেখাগুলো আছে এগুলো সব কিন্তু আপনার ফুড সম্পর্কে লেখা। তো এই দ্বারা হচ্ছে কি এখানে কিন্তু আমার কি আছে বলেন তো, ইনফরমেশন আছে। ইনফরমেশন আছে না? এখানে কিন্তু অবশ্যই ইনফরমেশন আছে। এখন দেখেন এই যে বললাম এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের দ্বারা ইনফরমেশন আমাকে দিতে হবে, আর এইগুলো আমি ইনফরমেশন দিলাম। এইবার দেখেন একটা একটা করে বিস্তারিত লেখা আছে, প্রোটিন, আয়রন এটার মধ্যে বিস্তারিত লেখা আছে, এটা ইনফরমেশন দিলাম, এবং এটার মধ্যে আমার কিওয়ার্ড আছে। এখন অনেকে বুঝতে পারেন যে কিওয়ার্ড প্লেসমেন্ট, এই কিওয়ার্ড এটা প্লেসমেন্ট কি আমাকে একসাথে করতে হবে? যে এখানে আমি করলাম এই যে আয়রন রাইস ফুড ফর প্রেগনেন্সি, এই প্লেসমেন্টটা, এই যে কিওয়ার্ডের প্লেসমেন্টটা কিন্তু আমি একসাথে করছি। এটা আমি একসাথে করছি না? আপনারা বলেন তো একসাথে করছি কিনা? এটা কিন্তু আমি একসাথে প্লেসমেন্ট করছি। প্লিজ অ্যান্সার মি ফার্স্ট, আমি একসাথে প্লেসমেন্ট করছি না? জি, এখানে কিন্তু আমি একসাথে প্লেসমেন্ট করছি, বাট এটাকে আমি আগে পরে ভেঙে ভেঙে আমি প্লেসমেন্ট করতে পারি। যেমন এই আয়রন রাইস, এটা আমার এখানেও থাকতে পারে, প্রেগনেন্সি যে লেখাটা আছে এটা আমার এখানেও থাকতে পারে, এরপরে হচ্ছে ফুডস এই লেখাটা আমার এইখানেও থাকতে পারে। অর্থাৎ একটা কিওয়ার্ড আমি যখন সেট আপ করবো, মেন যে ফোকাসটা থাকবে ওই যে বললাম যে ডেনসিটি, যে ডেনসিটিটা থাকবে সেটা যে বললাম যে 1 to 1.5% হচ্ছে গিয়ে আমরা এইভাবে প্লেসমেন্ট করব। এইভাবে আমরা সম্পূর্ণ কিওয়ার্ডটা নিয়ে প্লেসমেন্ট করে গুগলকে বুঝাবো এটাই আমার কিওয়ার্ড। এই প্রাসঙ্গিক কেউ যদি কিছু খোঁজে, তুমি এই ওয়েব পেজটা, এই আর্টিকেলটা তার সামনে শো করবে। এই প্লেসমেন্টটা দ্বারা হচ্ছে গিয়ে আমরা তাদেরকে বুঝাই, ওইটাই হচ্ছে গিয়ে আমার 1 to 1.5% কিওয়ার্ড প্লেসমেন্টের সিস্টেমটা। বাট এইখানে আমি দেখাই যে আমার এতটুকু লেখার মধ্যেই আমার যে কিওয়ার্ড আয়রন রাইস ফুড ফর প্রেগনেন্সি, এটা কতবার সেট আপ আছে জাস্ট এইটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন প্রথমে কতবার আছে এটা,
এই প্রথমে দেখেন, পুরো প্রথমটা আমি আপনাদেরকে দেখাবো এবং পুরোটা দেখতে পারবেন আমার এই কিওয়ার্ডগুলো ভেঙে ভেঙে এখানে কতবার আছে দেখাই। আয়রন রাইস এটা আছে গিয়ে আপনার 8 বার, এই ফুল কন্টেন্টের মধ্যে আমার 8 বার এই লেখাটা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো দেখেন তো এখানে কি অপটিমাইজ হয়েছে কিনা? আয়রন রাইস দ্বারা প্রথমটা অপটিমাইজ হয়েছে না? একটু বলেন প্লিজ, আয়রন রাইস দ্বারা প্রথমে অপটিমাইজ হয়েছে কিনা? প্রথমে কিন্তু অপটিমাইজ হয়েছে। এরপরে কি আছে? ফুডস। এইবার আমি দেখেন ছোট্ট করে ফুডস দেখাই আপনাদেরকে, প্রথমটা একটু দেখাই। এইখানে দেখেন তো এই যে কতগুলো ফুডস আছে, আসছে এই যে কতগুলো সবুজ চিহ্ন দেখতে পাইতেছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ছোট্ট লেখার মধ্যে 7 বার আসছে, আসছে না? আপনারা বলেন আসছে কিনা? তো এখানে কি অপটিমাইজ হইতেছে না? এখানে অপটিমাইজ হয়েছে? ফাতেমা আক্তার ইয়েস, হৃদয় ইয়েস, বাকিটা বলেন। জাফর ভাই হয়েছে, আচ্ছা বাকিটা বলেন হয়েছে কিনা। আচ্ছা ব্ল্যাক স্কাই হয়েছে, রবিন ভাই ইয়েস, সাইফুল বিন জামাল, মারুফ ভাই ক্লিয়ার আপনার, পারভেজ রেজা অপটিমাইজ হয়েছে না এখানে? এখানে কিন্তু ফুডস দ্বারা অনেকবার অপটিমাইজ হয়েছে, 1 2 3 4 5 6 7 বার অপটিমাইজ হয়ে গেছে। এরপরে আছে কি? প্রেগনেন্সি। এবার আমি যদি প্রেগনেন্সিটা দেখি, প্রেগনেন্সি কতবার আছে? 1 2 3 4 বার। প্রেগনেন্সি দ্বারা কি অপটিমাইজ হয়েছে? অ্যান্সার মি, প্রেগনেন্সি দ্বারা অপটিমাইজ হয়েছে? হ্যাঁ, প্রেগনেন্সির দ্বারাও কিন্তু এখানে অপটিমাইজ হয়েছে। তো এইবার দেখেন আমার যে মূল কিওয়ার্ডটা সেটা কিন্তু আমি আগেই বলছি, কিওয়ার্ড প্লেসমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি আপনি এইটা কেন করবেন, এই যে আয়রন ফুড ফর প্রেগনেন্সি এটাই বলছে, এটা একসাথে কেন করবেন সেটা আমি কিন্তু বলছি। এরপরে যদি সমস্যা হয় আপনারা ভিডিওটা আবার দেখবেন, ভিডিওটা রেকর্ড হচ্ছে ইউটিউবে যাবে, আবার দেখবেন। আর যে আমার যে কিওয়ার্ডটা এটা আমি একসাথে প্লেসমেন্ট না করো, ভেঙে ভেঙে আমি প্লেসমেন্ট করতে পারি, এই ক্ষেত্রে আপনার অপটিমাইজ হবে। তো এইবার দেখি মোট কতবার কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ হয়েছে। আয়রন রাইস পুরো এই পেজটার মধ্যে আমার 8 বার হয়েছে, শুধু রাইস আছে 15 বার, আয়রন আছে আমার 22 বার, ফুডস আছে আমার 28 বার, প্রেগনেন্সি আছে আমার 27 বার। এখন বলেন তো পুরো কন্টেন্টটা কি সুন্দর করে অপটিমাইজ হয়েছে কিনা? আপনারা বলেন পুরো কন্টেন্টটা কি অপটিমাইজ হয়েছে? আমার যে কিওয়ার্ড সেটা আমি সুন্দর করে ফুল কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছি, কিওয়ার্ড গুগলকে বোঝানোর জন্য 6 বার, এবং আমারগুলো ভেঙে ভেঙে আমি কতবার ইউজ করছি যেটা গুগলের কাছে মনে হবে না যে আমি গুগলকে ফোর্স করতেছি, এবং কন্টেন্টের মাধুর্যতা বজায় আছে, রিডেবিলিটিও বজায় আছে। বলেন হয়েছে কিনা? টোটাল 100 বার আছে, আপনি গুনে ফেলছেন এতবার, বাহ কত মনোযোগ। এখন বলেন কন্টেন্টটা অপটিমাইজ হয়েছে কিনা? সবার প্রশ্ন উত্তর চাই আমি। ফুললি অপটিমাইজড, জি হয়েছে, ডেনসিটি ভালো হয়েছে। আচ্ছা মারুফ ভাই, মারুফ হালদার ভাই জি হয়েছে, পুরোটা কিন্তু আমার অপটিমাইজ হয়ে গিয়েছে। এখন আসি যে বিষয়টাতে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এইটা ইউনিক কিনা সেটা আপনাদের চেক করতে। এই যে এখন দেখেন, এই যে আমি এখানে যে বলছিলাম আমার এখানে কিন্তু 100% ইউনিক, এই লেখাটা আমি নিজে লিখছি। এখন বলেন প্লাজারিজম এখানে আছে? ইউনিক কিনা কন্টেন্টটা? ইউনিক, সম্পূর্ণ লেখাটা আমি লিখছি, এখানে ইউনিক কিনা বলেন? শুধু একজন মারুফ ভাই, আর কেউ নাই? জি হয়েছে। আর সাকলাইন মোস্তাক ভাই সেটা চেক করলে বোঝা যাবে। ঠিক আছে, আপনি এটাকে চেক করেন। এখন এটা সম্পূর্ণ আমি লিখছি কিনা, আচ্ছা একজনে বললো যেটা সম্পূর্ণ আমি লিখছি কিনা সেটা চেক করতে। আচ্ছা এটা চেক করার জন্য কিভাবে চেক করবেন সেটা আমি দেখাই। এই যে আমি এখানে প্লাজারিজম চেক করলাম, এখানে কিন্তু সম্পূর্ণ 100% ইউনিক দেখাইতেছে, কোনো জায়গায় কিন্তু আমার প্লাজারিজম নেই। এখন প্লাজারিজম থাকলে সেটা কিভাবে আপনাকে দেখাবে সেটা এখন একটু দেখি আমরা, এবং আপনি লেখছেন কিনা সেটা সত্যতা কিভাবে বের করবেন সেটা আমি দেখাই। কোনো একটা কন্টেন্ট আমি বের করি,
প্রেগনেন্সি লিখে আমি সার্চ করলাম, ধরেন শর্ট ফর লাইফ, আচ্ছা সিমটমস, লক্ষণগুলো আমি যদি দেখি এইখান থেকে দেখেন, এটা আমি পুরোটা কপি করলাম। এইবার আমি যে প্লাজারিজমে, এইবার দেখেন আমি যদি এটা চেক করি আমাকে এবার কি দেখায়। আমি যদি কন্টেন্ট চুরি করে থাকি, প্লাজারিজম যদি থাকে, সেটা আমাকে কিভাবে দেখাবে সেটা এবার দেখেন। এটা ইউনিক কিনা সেটা চেক করবে এখন। 200 ওয়াট, বেশি নাই এখানে। চেক, এইবার দেখেন এটা চেক করে আমাকে দেখাবে। আমি যদি ইউনিক না হয় এখানে, বা আমি যদি চুরি করি, সেটা কিভাবে আমাকে দেখাইতেছে এবং প্রমাণ সহ দেখেন। এইখানে অলরেডি আপনারা দেখতে পাইতেছেন 18% ইউনিকের মধ্যে 27% ইউনিক, 45% আপনার প্লাজারিজম দেখাইতেছে। এটা শেষ হোক, বাকিটা আপনারা দেখতে পাবেন। একটু টাইম নেবে, বাট এটাকে আপনাকে চেক করে দেখিয়ে দিবে। এইবার দেখেন এইখানে 64% প্লাজারিজম এবং 36% আপনার ইউনিক। আপনি এইগুলাকে যখন একটা একটা করে ঠিক করতে যাবেন, বাকিগুলো যে এখানে 64%, 36% দেখাইতেছে না, এইটাও দেখবেন প্লাজারিজম দেখাইতেছে। এবং দেখেন আপনি কোন কোন জায়গা থেকে এগুলো আপনি কি বলে চুরি করছেন, আপনি কপি করছেন, সেটা আপনাকে এইখানে দেখাবে। এই যে দেখেন প্রথমে যে লেখাটা এ নিউ, এই যে এ নিউ, তারপর হচ্ছে দেখেন এই যে লেখাটা, এটা কোন জায়গাতে আপনি কপি করছেন সেটা এখানে আপনার দেখাইতেছে। এই যে ওয়েবসাইট, আমি ওয়েবসাইটটা এখানে নিয়ে আসি। এই ওয়েবসাইট থেকে আমি কপি করছি, এই ওয়েবসাইট থেকে আমি কপি করছি, সেটা আমাকে এই যে দেখাই যাচ্ছে আমি ওয়েবসাইট থেকে কপি করছি। আচ্ছা, এখান থেকে আমি কপি করছি, সেটা আমাকে দেখালো যে আমি এই ওয়েবসাইট থেকে কপি করছি। এবার আমি যদি আরো পরে যাই, তারপর হচ্ছে গিয়া প্রেগনেন্সি ডিসক্রিপশন সিমটমস, এইগুলা, এই যে লেখাগুলো কোন জায়গাতে কপি করছি সেটা আমাকে এখানে দেখাইতেছে, এখানে দেখাইতেছে। এই যে এখান থেকে আপনি দেখতে পাবেন, এই যে দেখেন সেম, আমি কিন্তু এটা থেকে কপি করে নিছিলাম, এবং আমি যে এইখান থেকে এটা চুরি করছি এখানে শো করছে, এবং এইখানেও সেই ওয়েবসাইটটা। তো এই যে আপনি যা যা চুরি করে আনছেন সবগুলো এখানে দেখাইতেছে। বাট আমি যখন কন্টেন্টটা দেখছিলাম সেটা কিন্তু 100% ইউনিক দেখাইতেছিল, এবং কোনো জায়গা থেকে কিন্তু দেখাইতেছে না যে আমি চুরি করে নিয়ে আসছি। ক্লিয়ার? যারা খুশি তাই বলছেন যে আমি কিন্তু চুরি করি নেই, আমি চুরি করি নাই, আমি সম্পূর্ণ নিজে লিখছি। এবং সেটা, দুঃখিত আমার নেট চলে গেছিল। তো যেটা বলছিলাম যে যদি প্লাজারিজম যদি হয়, আপনি যদি কারো থেকে চুরি করে নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনার সেভাবে দেখিয়ে দেবে। তো এই জন্য আপনি নিজে নিজে লিখবেন, এবং নিজে থেকে লেখলেই হচ্ছে আপনার কন্টেন্টটা খুব সুন্দর করে অপটিমাইজ হয়। তো এতটুকু তো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে আমি কিন্তু আমার পুরো যে কন্টেন্টটা আছে সেটা কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু অপটিমাইজ করছি। এবং কিওয়ার্ডটা হচ্ছে গুগলকে বোঝানোর ক্ষেত্রে আমি কয়েকবার হচ্ছে গিয়ে 6বার এখানে সুন্দর করে প্লেসমেন্ট করছি ফুল কিওয়ার্ডটা। এবং আমার যে কিওয়ার্ডটা, এটাকে আমি ভেঙে ভেঙে কিন্তু সুন্দর করে পুরো এখানে অপটিমাইজ করছি, যেটা আপনারা দেখছেন। এতটুকু তো আপনাদের আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার হয়েছে, তাই না? জাফর ভাই ক্লিয়ার, যে এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এইবার আসি যে আমাদের নেক্সট স্টেপে কি আছে। আর নেক্সট স্টেপে আসলে গিয়া যে অলওয়েজ ফোকাস রিডেবিলিটি, যে আমাদের এই যে লেখাটা আছে সেই লেখাটা রিডেবিলিটি ঠিক আছে কিনা সেটা আমরা চেক করব। এবং চেক করার জন্য এখানে একটা টুলস দেওয়া আছে, যে টুলসটা আমরা ইউজ করব। এখানে ক্লিক করলাম, আমাদের ফুল কন্টেন্টটা আমরা এখান থেকে কপি করি, এবং কত পার্সেন্ট আছে সেটাও আমরা দেখে নেব এখান থেকে। টেক্সট, টেক্সট ক্লিক করি, কপি করে দিয়ে আমরা এখান থেকে সার্চ করি।
দেখব যে এটা রিডেবিলিটি ঠিক আছে কিনা, যে গ্রহণযোগ্যতা এটা সম্পূর্ণ ঠিক আছে কিনা, এই বিষয়টা আমরা দেখব। এটাই আমাকে দিয়ে দিয়েছে, দেখেন 61.5 এবং গ্রিন সিগন্যাল দেখাইতেছে, এখানে কিন্তু আপনার গ্রিন সিগন্যাল দেখাইতেছে, অর্থাৎ আপনার এইটার যে রিডেবিলিটি আছে এটা সম্পূর্ণ ঠিক আছে এবং গ্রিন সিগন্যাল দ্বারা বুঝাইছে যে এটা চলবে। ক্লিয়ার? বুঝতে পারছেন যে কিভাবে চেক করবেন? আর যে কজন আছেন তারা ক্লিয়ার আছেন? জাফর ভাই ক্লিয়ার, ফাতেমা আক্তার, আচ্ছা সাকলাইন ভাই ক্লিয়ার যে রিডেবিলিটি ঠিক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন? আলামিন, মাধব ভাই ক্লিয়ার? জি ক্লিয়ার। তো এবার নেক্সটে চলে আসি, সেটা হচ্ছে কি আমাদের সেট আপ করতে হবে এইচ হেডার্সগুলো H1 টু H6 পর্যন্ত। তো আমাদের হেডার্সগুলো ঠিক আছে কিনা সেটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের মেইন হেডার্স, এরপরে হচ্ছে কি আমাদের টেবিল অফ কন্টেন্ট, এরপরে হচ্ছে কি আমাদের যে হেডার্সগুলো আছে। তো প্রথমটা একটু বড় থাকে, এটা হচ্ছে কি আমরা যখন প্লাগিং দিয়ে কাজ করব তখন আমরা এটা সুন্দর করে দিতে পারবো সেই অনুযায়ী। তো প্রথমটা একটু বড় থাকবে, তো এগুলো বোল্ড করা থাকে এবং বড় থাকে। এর পরেরটা হচ্ছে কি একটু ছোট থাকে, ধরেন এটা হচ্ছে কি আমি দিয়েছি 16, অথবা এটা আমি 16 জায়গায় এখানে আমি 18 দিলাম। এটা থাকবে হচ্ছে কি আপনার 16, এটা থাকবে আপনার 16, এটা থাকবে আপনার 16, দেন যেটা আছে সেটা থাকবে হচ্ছে কি আপনার 14, এরপরে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে কি আপনার 12, এরপরে যেগুলো থাকবে তাহলে এখানে কয়টা আছে একটু দেখি, 1 2 3 4, এরপর যেটা থাকবে সেটা হচ্ছে ধরেন 12 থাকবে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি আপনার ধরেন 10, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে 8 জায়গায় থাকবে। তো এইভাবে হচ্ছে কি আপনাদের এরপরে যদি থাকে সেটা হচ্ছে কি আপনার 8 জায়গায় 6। তো এইভাবে হচ্ছে কি আপনার হেডার্সগুলো দেওয়া হয়। ক্লিয়ার যে হেডার্সগুলো কিভাবে দিতে হয়? আপনার হেডার্সগুলো কিভাবে দিতে হয় সেটা হচ্ছে এইভাবে দিতে হয়। তো আমি যখন ওয়েবসাইটে কাজ করতে যাব তখন সেখানে এগুলো সিস্টেম দেওয়া আছে, তখন লেখা কোনটা বড় হবে কোনটা ছোট হবে আমরা দিলে সেটা বুঝতে পারবো, আমরা দিলে সেটা সুন্দর করে তখন বুঝতে পারবো। আচ্ছা নেট না থাকাতে অনেকে চলে গেছে, আচ্ছা সেজন্য আমি নিজে দুঃখিত। তো ইনশাল্লাহ যারা আছেন তারা পরে ইনশাল্লাহ আপনারা বলে দিবেন যে ইউটিউব থেকে যাতে ভিডিওটা দেখে নেয়। তো এরপরে হচ্ছে গিয়ে ইমেজ, অবশ্যই আপনাকে একটা ইমেজ দিতে হবে, আর সেই ইমেজটা কিন্তু এখানে আমি দিয়েছি, দেখছেন আমার লেখা এবং আমার কন্টেন্ট এবং যে ব্লগটা যে সিস্টেম অনুযায়ী সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আমি এখানে আমার ইমেজটা ফার্স্টে আমি সেট আপ করছি। আপনারা চাইলে মাঝে দিতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে চাইলে প্রথমে দিতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনার লেখার উপরে ডিপেন্ড করে আপনার লেখাটা কোন টাইপের কোন সিস্টেমের, তারপরে হচ্ছে গিয়ে আপনার লেখাটা মাঝে দিতে হবে না লাস্টে দিতে হবে সেটা হচ্ছে আপনার এইভাবে দিবেন। ইমেজ একটা দিতে হবে এবং ইমেজের মধ্যে হচ্ছে আপনার অল্টার ট্যাগটা ইউজ করতে হবে। এই অল্টার ট্যাগটা ইউজ কিভাবে করে সেটাও দেখাই। তো এখান থেকে আমার যে কিওয়ার্ড আছে, আমার হচ্ছে কি এইটা কিওয়ার্ড, এইটা কিওয়ার্ড আপনি যখন ওয়েবসাইটে কাজ করতে যাবেন তখন অল্টার ট্যাগ দেওয়ার একটা সুন্দর সিস্টেম পাবেন আপনি। এইখানে আমি ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে গিয়ে আপনার ক্লিক করলাম, এইখান থেকে হচ্ছে আপনার লিঙ্কটা এটার মধ্যে বসাতে হবে, এই ছবির মধ্যে আমি একটা লিঙ্ক বসাবো, ইমেজ অপশন, অ্যাড কমেন্ট, তো ধরুন এই যে অ্যাড কমেন্ট, এটার মধ্যে আমি একটা কমেন্ট, এটাই হচ্ছে লিঙ্ক, কমেন্টে এটার মধ্যে লিঙ্ক। আমরা যখন বসাবো তখন ওইখানে আমরা লিঙ্ক বসানোর একটা সিস্টেম পাবো। এই যে লেখাটা, এই লেখাটার মধ্যে আমি কিন্তু একটা কমেন্ট বসাইছি, অর্থাৎ এই লেখাটার মধ্যে ভিতরে আপনার অল্টার ট্যাগটা আপনার কিওয়ার্ডটা বসাতে হবে। যেমন এই যে আয়রন রাইটস ফুড ফর প্রেগনেন্সি, এইখানে সিস্টেমটা হচ্ছে কমেন্ট দিয়ে বসাতে হয়, এটা হচ্ছে আমাদের এই যে ডক্সের সিস্টেম। যাই হোক আমরা যখন কাজ করতে যাব তখন হচ্ছে আমাদের সুন্দর করে অল্টার ট্যাগটা দিতে হবে। ক্লিয়ার যে কিভাবে দিবেন? ক্লিয়ার হয়েছে যে আপনি কিভাবে অল্টার ট্যাগটা বসাবেন? সাইফুল আবিন জামাল ভাই, মারুফ ভাই, আলামিন ভাই, ফাতেমা আক্তার ক্লিয়ার যে কিভাবে বসাবেন? আর সাকলাইন ভাই, সাকলাইন ভাই বেরিয়ে গেছে, আচ্ছা জি, হা হা, হা হা কেন ভাই? ও সরি হা, ঠিক আছে ক্লিয়ার।
তো এরপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে কি আমাদের একটা ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে যে পেজটা থাকে সেটাকে হচ্ছে কি বলা হয় ইন্টারনাল লিঙ্ক। এবং এই ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে আমি কিভাবে সেট করব, ধরেন আমি ইন্টারনাল লিঙ্ক সেট আপ যে করব, ওইটা সেট আপ করার জন্য আমার যে ওয়েব পেজ, ধরেন এখানে ফুডস সম্পর্কে কোনো একটা আছে, একটা ওয়েব ফুডস ফুডস সম্পর্কে যে ওয়েবসাইটটা থাকবে, ধরেন এই ওয়েবসাইটটা হচ্ছে আমার নিজের ওয়েবসাইট, এই যে টপ 10 ফুডস ফর হেলথ, এই ওয়েবসাইটটা হচ্ছে কি আমার নিজের একটা ওয়েবসাইট। এবং ধরেন প্রেগনেন্সি প্রেগনেন্সির মধ্যে এটা ধরেন আমার, এটা হচ্ছে অন্যজনের একটা ওয়েবসাইট, এই যে দিলাম, এটা অন্যজনের ওয়েবসাইট। এখন হচ্ছে গিয়ে ইন্টারনাল লিঙ্কটা আমি কিভাবে সেট আপ করবো। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যেটা আমার নিজের ওয়েব পেজের মধ্যে থাকবে, অর্থাৎ আমার একটা ওয়েব পেজ থেকে অন্য একটা ওয়েব পেজে যাওয়া যাবে, সেটাকে বলা হচ্ছে কি আপনার ইন্টারনাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্ক সেট আপ করার জন্য ধরেন আমার যে লেখাটা আছে, এই যে আমার লেখাটা, এই লেখাটার মধ্যে এমন কোন শব্দটা আছে যে শব্দটা আমার অন্য ওয়েব পেজের সাথে মিল আছে, অর্থাৎ ধরেন কোনো একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা দিয়ে আমি অন্য একটা আর্টিকেল লিখেছি অন্য একটা পেজের মধ্যে বা অন্য কোনো একটা ব্লগের মধ্যে। আর ধরেন ফুডস, যেহেতু আমি বললাম ফুডস, তো এটা হচ্ছে সম্পূর্ণ ফুডস সম্পর্কে, ধরেন এটাই আমার ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমার এটাও আমার ওয়েবসাইট এবং অন্য পেজ। তখন হচ্ছে এখানে আমি খুঁজবো যে ফুডস সম্পর্কে কোন জায়গায় লেখা আছে, এই যে ফুড সম্পর্কে লেখা, ধরুন এইখানে হচ্ছে কি আমার কিওয়ার্ডটা আমি সুন্দর করে বসিয়ে দেব। এই যে কিওয়ার্ডটা থাকবে, এই কিওয়ার্ডটার মধ্যে আমি সুন্দর করে লিঙ্কটা বসিয়ে দিলাম। এই যে ধরেন এখানে আমি আমার ওয়েব পেজের লিঙ্কটা আমি বসিয়ে দিলাম, এবং এই যে দেখেন সবুজ চিহ্ন, এখানে একটা ব্লু কালার চিহ্ন, এখানে লিঙ্ক দেখা যাচ্ছে এই ফুডস, এবং এইখানেও কিন্তু ফুডস রিলিভেন্ট দিতে হবে, অবশ্যই রিলিভেন্ট দিতে হবে। আমি এখানে বসিয়ে দিলাম এবং এই লিঙ্কটাকে আমি দেব হচ্ছে ডু ফলো করে। যখন আমরা কাজ করতে যাব তখন ডু ফলো নো ফলো সিস্টেম থাকবে, এখানে নেই, তখন হচ্ছে আমরা ডু ফলো করে দেব। এখন ধরেন এই প্রেগনেন্সি সম্পর্কে আমাকে যেহেতু একটা ইন্টারনাল লিঙ্ক এবং একটা এক্সটার্নাল লিঙ্ক সেট আপ করতে হবে, তো এক্সটার্নাল লিঙ্কের জন্য আমি হচ্ছে অন্য কোনো একটা ওয়েবসাইটে গেলাম এবং প্রেগনেন্সি সম্পর্কে লেখা আছে, তো ধরেন ওই প্রেগনেন্সির ওই যে ইয়াটা আছে আপনার কি বলে এটাকে, যে লিঙ্কটা আছে, যে পেজের লিঙ্কটা আছে, এখানে যে পেজের লিঙ্কটা, এই পেজের লিঙ্কটা হচ্ছে কি আমি আমার এখানে আসব, এসে হচ্ছে কি আমি দেখব প্রেগনেন্সি সম্পর্কে কোন জায়গায় লেখা আছে। প্রেগনেন্সি সম্পর্কে যে জায়গায় লেখা আছে, এই যে এখানে ধরেন প্রেগনেন্সি সম্পর্কে লেখা আছে, এইখানে হচ্ছে কি আমি আমার কিওয়ার্ডটা সুন্দর করে বসিয়ে দেব। এটা হচ্ছে কি আমি এক্সটার্নাল লিঙ্ক বসাবো, এবং এই এক্সটার্নাল লিঙ্কটা হচ্ছে কি আমি নো ফলো দেব। ক্লিয়ার? ডু ফলো নো ফলো কিভাবে দেব এবং এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্কগুলো কিভাবে সেট আপ করবো, অবশ্যই রিলেভেন্ট হতে হবে। ধরুন এখানে যদি আমি যে কোনো, দেখেন এখানে প্রেগনেন্সি সম্পর্কে লেখা আছে, তো আমি প্রেগনেন্সি সম্পর্কে দিলাম, এবং এই প্রেগনেন্সি এটা যদি আমি প্রোটিনের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমার এক্সটার্নাল লিঙ্কটা হবে না। ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার কিনা? ফাতেমা ক্লিয়ার? বাকিরা ক্লিয়ার? সাইফুল্লাহ বিন জামাল ভাই ক্লিয়ার? বাকিদের? হ্যাঁ, এক্সটার্নাল হলো বাইরের ওয়েবসাইট থেকে আনতে হবে, অবশ্যই সেটা হচ্ছে কি আপনি নো ফলো দিবেন, এবং হচ্ছে আপনার ওই কিওয়ার্ডের উপরে দিতে হবে, রিলেভেন্ট ক্লিয়ারের উপরে দিতে হবে। হ্যাঁ, যে ক্লিয়ার, শেষ করে দিচ্ছে এখনই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আপনার অ্যানকর টেক্সট। অ্যানকর টেক্সটটা কাকে বলে? অ্যানকর টেক্সট হচ্ছে গিয়ে আপনার এই যে লেখা, আমি কিন্তু এখানে কিন্তু এসে কিন্তু একটা কিওয়ার্ড দিয়ে দিতে পারতাম। এই যে ধরেন আমি যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এনে কিন্তু আমি সরাসরি এখানে যদি বসাই, এটাও কিন্তু একটা এক্সটার্নাল লিঙ্ক হিসাবে কাউন্ট হবে, এটাও একটা এক্সটার্নাল লিঙ্ক হিসাবে কাউন্ট হবে এবং ইন্টারনাল লিঙ্ক হিসাবে কিন্তু এটা কাউন্ট হবে। কিন্তু গুগল এটাকে কখনো প্রায়োরিটি দিবে না, অবশ্যই তার জন্য হচ্ছে আমার একটা লেখার মধ্যে বসাতে হবে। এই যে ধরেন আমি লেখার মধ্যে বসালাম, একটু আগে আমি দেখালাম, এই যে লেখার মধ্যে আমি বসালাম, এই লেখার মধ্যে বসানোটাকে বলা হয় হচ্ছে কি আপনার এক্সটার্নাল অ্যানকর টেক্সট। এই যে টেক্সটের মধ্যে আমি লেখাটা বসালাম,
আমি টেক্সটের মধ্যে যে লেখাটা বসালাম, এই যে টেক্সটের মধ্যে একটা কিওয়ার্ড আছে, সরি এখানে একটা টেক্সটের মধ্যে একটা লিঙ্ক আছে, এই টেক্সটের মধ্যে বসানোটাকে বলা হচ্ছে কি আপনার অ্যানকর টেক্সট। ক্লিয়ার? অ্যানকর টেক্সট কাকে বলে? অ্যানকর টেক্সট কাকে বলে? ক্লিয়ার? এবং আমরা যত কিওয়ার্ড বসাবো অবশ্যই অ্যানকর টেক্সটের মধ্যে বসাবো, অ্যানকর টেক্সটের বাইরে আমরা কখনো বসাবো না, তাহলে সেটা আমাদের লিঙ্ক হিসেবে কাউন্ট হবে না। জি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার সবার? এইবার লাস্টে কি আছে সেটা দেখি। এই যে বাকি এটা তো বললাম, আমরা যখন এটা আগামী ক্লাসে দেখবো এবং এটা ওয়েবসাইটের ভিতরে কাজ করতে দেখবো। এরপর হচ্ছে গুগল ক্রোলার। গুগল ক্রোলার কাকে বলা হয় এবার সেটা একটু লাস্ট, এটা আছে আমাদের, এটা একটু দেখবো। গুগল ক্রোলার হচ্ছে গিয়ে আপনার এই যে আপনি লেখাটা লেখলেন, লেখার পরে আপনার এইটা হচ্ছে গুগলের যে আর্টিফিশিয়াল রবট সিস্টেম আছে তারা এটাকে পড়বে, এবং যারা পড়ে যে জিনিসটা পড়ে সেটাকে বলা হচ্ছে গুগল ক্রোলার। এবং গুগল ক্রোলার দেখতে কেমন হয় সেটা আমি একটু যদি দেখি সার্চ করে, এখানে আসেন, এই যে ইমেজ দেখেন, এই যে দেখছেন এখানে তারা, এই যে দেখেন এইখানে তারা কিভাবে পড়ে এটা কিন্তু আপনাকে বোঝার ক্ষেত্রে দেখাইছে। তারা আসে এবং প্রত্যেকটা জিনিস এই যে এইভাবে পড়ে, দেখছেন এইভাবে হচ্ছে তারা পড়ে পড়ে এই গুগল ক্রোলার যে সিস্টেমটা আছে, গুগল ক্রোলার আপনার ওয়েব পেজটাকে তারা এইভাবে পড়ে, তারা হচ্ছে এইভাবে হচ্ছে তারা একে একে পড়ে যায়। আপনি এখানে লেখা লিখেছেন, তারা কিন্তু এই লেখা অনুযায়ী পড়ে না, তারা হচ্ছে গিয়ে দেখেন আপনি কিভাবে পড়ে, এটাকে যদি আমি ভাঙি, ইন্সপেক্ট দিয়ে যদি ভাঙি, তারা হচ্ছে গিয়ে এইভাবে পড়ে, তারা হচ্ছে এই লেখাগুলো পড়ে যায়, তারা হচ্ছে এই কোডিংগুলো পড়ে, এই কোডিংগুলো তারা পড়ে। কিন্তু আপনি আমি যখন পড়ি তখন এটা এইভাবে পড়ি, আর তারা হচ্ছে এইভাবে পড়ে, তারা হচ্ছে এই লেখাগুলো পড়ে। অর্থাৎ তারা কিন্তু এটা বোঝে না, তারা বোঝে হচ্ছে গিয়া তাদের সিস্টেম জাস্ট এই কোডিংগুলোই বোঝে, তো তারা এইভাবে পড়ে। আর এই আপনার লেখাটা যদি সুন্দর হয়, খুব ইনফরমেশনাল হয়, ইনফরমেটিভ, এবং হচ্ছে কি আপনার ভালো হয়, আমি যা যা বললাম সেই অনুযায়ী যদি হয়, তারা সুন্দর করে এটা ক্রল করবে, এবং ক্রল করে সেটা ধীরে সুস্থে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী গুগলে প্রথমে নিয়ে আসবে। তো ক্লিয়ার? আজকে ক্লাস এই যে এই পর্যন্তই ছিল, একেবারে A to Z কিন্তু আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়েছি। ইউনিক হতে হবে, আর টুলসটা আপনার ফ্রি করতে হবে। যদি আপনাদের যদি প্লাজিজম থাকে তাহলে হচ্ছে আপনার প্ল্যানটিতে পড়ে যাবে, সেটা আসবে না। টাইটেল অপটিমাইজ করতে হবে, প্যারাগ্রাফ স্টারিং আফটার 5 to 6 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড সেটআপ করতে হবে, কিওয়ার্ড ডেনসিটি এত থাকতে হবে, এবং আমরা ইউজ করবো 1 থেকে 1.5%। এবং হচ্ছে আপনার রিডিএবিলিটি ফোকাস রাখতে হবে, এটা টুলস দ্বারা আপনি চেক করতে পারেন। সেটআপ হেডার ঠিক করতে হবে, ইমেজ দিতে হবে, অল্টার ট্যাগ দিতে হবে, ইন্টারনাল এক্সটার্নাল ডু ফলো নো ফলো লিঙ্কটা কিভাবে দিবেন অথবা ডু ফলো কিভাবে দিবেন, অ্যানকর টেক্সট এবং ক্রোলার কি, এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার আপনাদের। এবং আমি কিন্তু আপনাদেরকে একটা অপটিমাইজ করেও সুন্দর করে দেখিয়েছি। ক্লিয়ার না আপনাদের? কোনো সমস্যা? বুঝেছেন কিনা? পুরো ক্লাসটা একবার বুঝেছেন কিনা আপনারা? যারা শেষ পর্যন্ত ছিলেন তারা তো বুঝছেন জি ক্লিয়ার, যে অবশ্যই বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে কি আমাদের যে ভিডিও থাকবে ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, অথবা আমাদের গ্রুপের মধ্যে সুন্দর করে আপনারা পোস্ট করে দিবেন, সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আর অবশ্যই রমজান মাস চলতেছে, আপনারা সবাই রোজা রাখবেন, ঠিকমতো নামাজ পড়বেন। রমজান মাস খুবই একটা রহমতের মাস এবং গুনাহ মাফের একটা মাস। ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন আমাদের যে 30টা রোজা যাতে হয় দোয়া করবেন, এবং 30টা রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আল্লাহ তাআলা রোজা সম্পর্কে হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা ক্ষুধাবিরু হতে পারো। তো রোজা আমাদের উপর ফরজ, ইনশাল্লাহ আপনারা সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন যাতে বাকি ক্লাসগুলো আমি সুন্দর মতো নিতে পারি, এবং আপনারা যাতে বাকি ক্লাসগুলো সুন্দর মতো বুঝতে পারেন। তো আজকে এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।